বিজ্ঞান বা জীববিজ্ঞান যে বলেন, এই জীববিজ্ঞান ঘটিত বিজ্ঞানের টপিকগুলো নিয়েই আমি মূলত বুধবারে আপনাদের সামনে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আপনাদের জন্য সাজিয়ে এনেছি এবং গুছিয়ে এনেছি যে কিভাবে আসলে আমার স্টুডেন্টদেরকে, আমার স্কুলের স্টুডেন্টদেরকে কিভাবে আসলে ভালো কিছু দেওয়া যায়, ভালো কিছু প্রোভাইড করা যায়, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম আসলে আমাদের সবসময় চিন্তা থাকে। তো সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে, এছাড়া আসলে অনেকেই আছে, আমি জানি আপনারা বিভিন্ন জায়গাতে কানেক্টেড আছেন, সো যারা আছেন বিভিন্ন জায়গাতে সবার মধ্যে ছড়াই দিবেন যারা নার্সিং পরীক্ষা দিতে চায় বাট বিভিন্ন কারণে, হয়তো টাকার সমস্যা বা বিভিন্ন কারণে আসলে পরীক্ষা দিতে পারছে না, সেই সকল শিক্ষার্থীদের জন্যই কিন্তু আমার স্কুলের এই বিশেষ আয়োজন। আমার স্কুল আপনাদেরকে কি দিচ্ছে দেখেন, আমার স্কুল কিন্তু মূলত আপনাদেরকে যে ফ্রি সেবা, পুরো কোর্সটাই কিন্তু ফ্রি করে দিয়েছে। এখন আমাদের স্কুলে আপনাকে এক্সট্রা একটা বেনিফিটের জায়গায় আমরা আপনাদেরকে রাখছি, সেখানে আপনাদের আমাদের যে বেনিফিটটা থাকে বা আমরা যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে অনলি আমরা আপনাদের জন্য এক্সাম ব্যাচটা কন্টিনিউ করতেছি। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এবং অগণিত শিক্ষার্থী অলরেডি কিন্তু সেই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে গিয়েছে। ওকে, সো আমাদের স্কুলে যে আমার যে স্কুল আছে, আমার স্কুল যে আমাদের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনি যুক্ত হলে একদিকে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন, ক্লাসগুলোর পাশাপাশি আপনি যদি আমাদের যে পরীক্ষাগুলো আছে, অর্থাৎ আমাদের যে ডিপ্লোমা যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু অলমোস্ট পরীক্ষার আগ পর্যন্ত 168টি পরীক্ষা দিতে পারবেন। 168টা, এটা কিন্তু কম না, অনেক বেশি, হিউজ বেশি, এবং প্রতিদিন একটি একটি করে পরীক্ষা দিতে পারবেন। এবং এটা মাত্র কত টাকায়? মাত্র 500 টাকায়। দেখেন হিসাব করলে দেখা যাবে এটার পরিমাণ, একটা পরীক্ষা দিতে আপনার 3 টাকা খরচ হচ্ছে। আপনার কয় টাকা খরচ হবে? 3 টাকা খরচ হবে। সো আপনি যদি 3 টাকা খরচ করেন তাহলেই কিন্তু আপনি কি পেয়ে যাচ্ছেন? আমার স্কুলে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং আমাদের প্রশ্নগুলো কিন্তু অসাধারণভাবে তৈরি করা, যেন নার্সিং পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী হয়। এবং এখান থেকে আমরা আশা করি 90% প্লাস কোশ্চেন এখান থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। সো আমার স্কুলের ক্লাসটা আপনার করতে হবে, সেই সাথে সাথে কি করতে হবে? আমাদের যে এক্সাম ব্যাচটা কন্টিনিউ হয়েছে সেই এক্সাম ব্যাচে কিন্তু ভর্তি হতে হবে। এছাড়া আমাদের যে বিএসসি নার্সিং যে সকল শিক্ষার্থী আছে তাদেরও কিন্তু আমরা 168টা পরীক্ষা নেব এবং তাদের কোর্স ফিটা হচ্ছে 600 টাকা। কত টাকা? 600 টাকা, বুঝছেন? সো দেখেন প্রতিটা এক্সামের জন্য মাত্র আপনি 2 থেকে 3 টাকা ব্যয় করে আপনি যদি এত সুন্দর একটা কোর্স ফি পান, বাংলাদেশের অত্যন্ত নামজাদা এবং খুবই নামকরা কিছু শিক্ষকের ক্লাস পান, যেটা আপনার কোর্সটাকে পুরোই সুন্দরভাবে গুছাইয়ে দিবে, সেটা কে দিচ্ছে? সেটা দিচ্ছে একমাত্র আমার স্কুল। সো আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন, আমার স্কুলকে অবশ্যই ফলো করবেন, সেই সাথে সাথে আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে এটাকে কি করবেন? ছড়াই দিবেন। কেন? এটা যদি একটা ছড়াই দিতে পারেন, ও যদি উপকৃত হয়, এটা আল্লাহ তাআলা বলছে আপনি আরেকজনকে উপকৃত করলে সে সারা জীবন যত ভালো কাজ করবে তার কিন্তু একটা ভালো জিনিস, তার থেকে একটা ভালো সব আপনার আমলনামায়ও কিন্তু চলে আসবে। সো সে যদি ভালো কিছু করে সেটা আপনার জন্য কি হবে? সবের হবে। সো দ্যাটস ওয়াই আপনারা সবাই অবশ্যই কি করবেন? এটা ছড়াই দিবেন, সবার মধ্যে কিন্তু বিস্তৃত করে দিবেন। আমার স্কুলের সাথেই থাকবেন সব সময়। এবং আপনারা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের যে নাম্বার দেওয়া আছে বা আমাদের যে পেজ আছে পেজে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সেরা কিছু ধামাকা নিয়ে আমরা হাজির হব, আপনাদের জন্য আমরা সবসময়ই যুক্ত আছি। সো দেখেন আজকে আপনারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে সাদিয়া সুলতানা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে বিজ্ঞান বা জীববিজ্ঞান বলেন, যেটাই বলেন, সেই টপিকটা একটা সাজিয়েছি, সুন্দর একটা টপিক। এখানে দেখে নেন সেই টপিকটা কি। আমরা সারা বছর খাওয়া দাওয়া করি, তাই না? খাওয়া দাওয়া ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারবো না। এখন এই খাবার দাবারের মধ্যে তো কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা চাইলেই তো সব খাইতে পারি না, খাইতে পারি। সো আমরা আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক খাদ্য, পুষ্টি এবং পরিপাকতন্ত্র। এইখান থেকে প্রতি বছর 2টি করে প্রশ্ন আসে। কয়টি প্রশ্ন আসে বলছি? 2টি করে প্রশ্ন আসে। সো কতটা গুরুত্বপূর্ণ আমাকে আর বোঝাইতে হবে না আপনার জন্য। একটা কোশ্চেন যদি আপনি পড়েন, আপনি আজকে মোটামুটি যেটুকু ক্লাস করবেন, এই ক্লাসের পর দেখবেন আপনি 2টা প্রশ্ন পরীক্ষার সময় যাবেন, আলহামদুলিল্লাহ আপনার কিন্তু কোশ্চেনগুলো 2টা কমন হয়ে যাবে। ঠিক আছে? সো ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন। সো চলেন আমরা আজকে তাহলে খাদ্য এবং পুষ্টির যে অধ্যায়টা আছে আমাদের, সেই অধ্যায়টা আমরা শুরু করে দিই।
আমাদের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে চলে যাই। ওকে, সো দেখেন আমরা আজকে কি কি আলোচনা করব সেটা কিন্তু আমি এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি। একটু দেখে নেন কি কি আলোচনা করা হবে আজকে। আমরা ফার্স্ট অফ অল আলোচনা করব খাদ্য ও পুষ্টি, এই বিষয়টা আসলে কি, খাদ্য কাকে বলা হয় বা পুষ্টি কাকে বলা হয়। দেন আমরা আলোচনা করব খাদ্যের উপাদান কি কি আছে, আমিষ এবং ভিটামিনের কিছু ব্যাখ্যা পড়ব, কারণ এই দুইটা বেশি আসে পরীক্ষাতে। এরপরে আমরা পরিপাকতন্ত্র কাকে বলে বা এর ভিতরে অ্যাকচুয়ালি কি কি আছে, আমরা যে জিহ্বা অর্থাৎ জিহ্বা যেটাকে আমরা বলি, এছাড়া আমাদের দাঁত, এটার গঠন কিভাবে হয়, এর কাজটা কি, এবং বিএমআই বডি মাস ইন্ডেক্স, এই টপিকগুলো আমরা আজকে শেষ করব। এই 6টা টপিক যদি আপনি পড়েন কয় মার্ক পাবেন বলছি, আপনি কিন্তু পেয়ে যাবেন কয় মার্ক, 2 মার্ক কমন পেয়ে যাবেন। ওকে, সো চলেন আমরা একেবারে প্রথম থেকে শুরু করি। আমার স্কুলের সাথে আপনারা থাকবেন এই প্রত্যাশায় সব সময় রাখি। তো আজকে আমরা যে প্রথম যে টপিকটা আমাদের আছে, আমরা আপনাদেরকে বলছি আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে কি খাদ্য এবং পুষ্টি। সো আমরা খাদ্য এবং পুষ্টির এখানে চলে আসব। ওকে, সো চলেন খাদ্য এবং পুষ্টি নিয়ে আমরা তাহলে আলোচনা শুরু করে দিই। তো দেখেন আমাদের খাদ্য এবং পুষ্টি সম্পর্কে যদি আমরা পড়তে যাই, আমরা যদি খাদ্য এবং পুষ্টি সম্পর্কে যদি পড়তে যাই তাহলে কি হচ্ছে, খাদ্য এবং পুষ্টি সম্পর্কে যদি আমরা পড়তে যাই, কি হলো, সো একটু ওয়েট করবেন, আমাদের অ্যাকচুয়ালি আমি একটু ঘুলাই ফেলছি হয়তোবা। ওকে, সো আমরা দ্রুতই কামব্যাক করতেছি, জাস্ট 1 মিনিট আমরা একটু নিয়ে দেখছি। সো দেখেন আমরা যেটা বলতেছিলাম, সাদা নাই, পেজ নেবেন? না না পেজ না, ওইখানেই যাব, আমি জাস্ট সাদা রংটা চাচ্ছি। আচ্ছা, আগে আপনার স্লাইডে যাই। ওকে, এখানে সাদা রং কেনা যাবে নাকি এটা থাকে? কালার না, কালার এখানে ফিক্সড, এই কটাই পাবো। ও আচ্ছা, তাহলে কি লাল ইউজ করব? কালো, যেহেতু কালোতে মেবি সবুজটা একটু তো জানতাম না, যেটা ফুটে আর কি। আচ্ছা সমস্যা নেই, তাহলে একটা নেই। ওকে, থ্যাংক ইউ। সো আমরা চলে আসি, অ্যাকচুয়ালি সরি আমি অ্যাকচুয়ালি একটু ঝামেলা হয়ে গেছিল, সো থ্যাংক ইউ। একটু দেখেন আমাদের যে আছে খাদ্য এবং পুষ্টি, খাদ্য বলতে অ্যাকচুয়ালি আপনি কি বোঝেন? আমরা যা কিছু খাই তাকেই কি খাদ্য বলে? হ্যাঁ ভাইয়া, এটা ঠিক আছে যে আমরা যা কিছু খাবো সেটাই খাদ্য। এখন খাদ্যের মধ্যে হইতে পারে কি হইতে পারে বলেন তো? খাদ্যের মধ্যে ধরেন যে আপনি গরু ছাগল যে ঘাস কুটা খায় এটাও কিন্তু খাদ্য। আবার যদি আপনি চিন্তা করেন বিষ খাচ্ছে, বিষও একটা খাদ্য, হারপিক খায়, হারপিকও একটা খাদ্য, যা খাবেন সেটাই হচ্ছে কি খাদ্য। বাট পুষ্টি জিনিসটা কি এটা আপনাকে বুঝতে হবে। পুষ্টি এবং খাদ্যের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে খাদ্য আমি যা খুশি খাই সেটাই খাদ্য হবে, বাট সেটা পুষ্টি না। পুষ্টি হবে সেটাই যেটা আমার দেহের গঠন কি করবে, দেহের গঠন করবে, দেহের গঠন করবে এবং পুষ্টি সাধন করবে। দেহের গঠন করবে, রোগ প্রতিরোধ করবে, দেহের গঠন করবে, রোগ প্রতিরোধ করবে, তাকে কি বলা হয়? রোগ প্রতিরোধ। এইটা যদি করে তাহলে সেটা হবে হচ্ছে আমার ভাইয়া কি হবে, সেটা সেটা হয়ে যাবে পুষ্টি। আবারও বলি, খাদ্য মানে হচ্ছে আমি যা খাবো সেটাই হচ্ছে আমার খাদ্য, আমি যা খুশি খাইতে পারি, যা করতে পারি সেটাই হচ্ছে কি আমার খাদ্য। বাট অ্যাকচুয়ালি পুষ্টি এবং খাদ্যের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে খাদ্যের যেসব উপাদান, খাদ্যের যেসব উপাদান আমার শরীর গঠনে সাহায্য করবে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আমার যত ধরনের শারীরিক যে সমস্যাগুলো আছে আমরা জানি, আমার তাপ শক্তি উৎপাদন করবে, আমার চলাচলকে সহজ করবে, সেটাই হচ্ছে আমার পুষ্টি। ওকে, তাহলে খাদ্য এবং পুষ্টির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা হচ্ছে খাদ্য মানে ওভারঅল সবকিছু, বাট পুষ্টি মানে কি, যেটা আমার জন্য ইফেক্টিভ, যেটা আমার জন্য গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হচ্ছে পুষ্টি। খাদ্য তাইলে কি সবকিছু হচ্ছে খাদ্য, পুষ্টি হচ্ছে যেটা আমার জন্য ইফেক্টিভ, সেটাই হচ্ছে আমার জন্য খাদ্য। ওকে, সো চলেন আমাদের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা
সেটা হচ্ছে খাদ্যের উপাদান নিয়ে কথাবার্তা। তাহলে আমরা এখন একটু খাদ্যের উপাদান নিয়ে কথা বলি। আমি যদি আপনাদের কাছে কোশ্চেন করি যে ভাইয়া বলেন তো খাদ্যের উপাদান কয়টি, আপনারা হয়তো অনেকে বলতে পারবেন যে খাদ্যের উপাদান কয়টি বলেন তো, কে কে জানেন ভাই একটু বলেন খাদ্যের উপাদান কয়টি, একটু কমেন্ট করবেন। যারা যারা আছেন অবশ্যই একটু রেসপন্স করবেন, আপনাদের রেসপন্স করবেন, এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করে নাই তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যেন অন্যরাও যুক্ত হতে পারে। তাদের সাথে অবশ্যই মেনশন করে দিবেন, শেয়ার করে দিবেন, যেন তারাও কানেক্টেড হইতে পারে। ওকে, সো দেখেন আমরা এখন আসি হচ্ছে খাদ্যের উপাদান। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, এই কোশ্চেনটা প্রচন্ড পরিমাণে আসে, খাদ্যের উপাদান কয়টি? প্রথম কথা যদি এই কোশ্চেনটা আসে, মনে রাখবেন খাদ্যের উপাদান হচ্ছে 6টি। কয়টি? 6টি। এখন এই 6টি উপাদান কি কি আছে একটু জাস্ট দেখে নেন। খাদ্যের উপাদান হচ্ছে 6টি। কি কি আছে? ফার্স্ট অফ অল প্রথম যদি আমি বলি শর্করা, বাংলায় বলে শর্করা, ইংলিশে বলে কার্বোহাইড্রেট। ওকে, কি বলে? শর্করা বা কার্বোহাইড্রেট। 2 নম্বরে বলবেন হচ্ছে আমিষ। 2 নম্বরে কি বলবেন? আমিষ, এটাও গুরুত্বপূর্ণ। তারপর 3 নম্বরে আসবে সেনো অথবা লিপিড, বলেন যেটাই বলেন, আমিষকে প্রোটিন বলা হয়, সেনো অথবা লিপিড। এরপর আসে হচ্ছে ভিটামিন। কি আসতেছে? ভিটামিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন সবথেকে গুরুত্বপূর্ণ খাবার। ওকে, তারপর দেখেন এরপর আসবে হচ্ছে খনিজ লবণ। কি আসবে? খনিজ লবণ, এটাও খুব গুরুত্বপূর্ণ টপিক, সো এটা একটু মনে রাখবেন, খনিজ লবণ। এবং তারপর কি আসতেছে? তারপর আসতেছে পানি। কি আসতেছে? পানি। ওকে, এই হচ্ছে 6টা খাদ্যের 6টি উপাদান হচ্ছে এই 6টি। আমরা জানি আমাদের শরীর পানি দিয়ে গঠিত, আমাদের শরীরে প্রায় আছে 70% মতো আছে পানি দ্বারা গঠিত। যদি কখনো কঙ্কাল দেখার সৌভাগ্য হয় তো আফিয়াতুল জান্নাত রাখি বলছে 6টি। থ্যাংক ইউ সো মাচ আপু। দেখেন আপনাদের কারোর কখনো যদি কঙ্কাল দেখার সৌভাগ্য হয়, নার্সিং এ যখন আসবেন তখন তো কঙ্কালের সাথে ছবি তুলবেন। অনেক মেয়েদের দেখি বা যে সুন্দর করে ছবি তুলে বলে দিস ইজ মাই বয়ফ্রেন্ড। ওকে, সো ইটস কয়েলড আছে। আমি কেন বলতেছি এগুলো দেখবেন, তো দেখবেন একটা কঙ্কালের ওয়েট কিন্তু খুবই কম থাকে। এর কারণ কি? কারণ আমার শরীরে যে মাংস থাকে, আমার শরীরে যে পানি থাকে, এই পানিগুলো যখন রাখা হয় সেগুলো তো ওই কঙ্কালে থাকে না। কঙ্কালে কি থাকে? কঙ্কালে থাকে না। কঙ্কালকে একটা শেপ জাস্ট। সো ওইখানে দেখা যায় ওয়েটের পরিমাণটা খুবই কম, বুঝছেন? এখন দেখেন আমার এই যে উপাদানগুলো আছে এইগুলোর মধ্যে এই 3টা উপাদানকে, অর্থাৎ শর্করা, আমিষ এবং সেনো, এই 3টা উপাদানকে বলা হয় জটিল খাদ্য। কি বলা হচ্ছে? আবারও বলি, জটিল খাদ্য বলে। কি বলে? জটিল খাদ্য। ওকে, আর বাকি যে 3টা আছে ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 3টাকে বলা হয় সরল খাদ্য। কি বলা হচ্ছে? সরল খাদ্য। ওকে, এইগুলো একটু মনে রাখেন। সরল খাদ্য কোনগুলা, জটিল খাদ্য কোনগুলা। এছাড়া জটিল খাদ্যের পাশাপাশি এটাকে বলতে পারেন আপনি ম্যাক্রো উপাদান। কি বলতে পারেন? ম্যাক্রো উপাদান। সুন্দর করে মনে রাখবেন, ম্যাক্রো উপাদান। এগুলোকে কি বলা হয়? ম্যাক্রো উপাদান। আর এইগুলোকে বলা যায় মাইক্রো, কারণ এইগুলো একটু কম পরিমাণে লাগে। ঠিক আছে, মাইক্রো উপাদান। ম্যাক্রো মানে কি? যেটা বেশি পরিমাণে লাগে সেটা হচ্ছে ম্যাক্রো, আর যেটা কম পরিমাণে লাগে সেটা হচ্ছে কি? মাইক্রো। ম্যাক্রো মানে হচ্ছে বেশি, মাইক্রো মানে কি হবে? মাইক্রো মানে কি হবে? কম। ঠিক আছে, আমি কি বলছি? মাইক্রো শব্দ মানে হচ্ছে কম, আর ম্যাক্রো মানে কি? বেশি। ওকে, তো এখানে বলতেছি কি শর্করা, আমিষ এবং সেনো, এই 3টা খাদ্য হচ্ছে জটিল খাদ্য। ঠিক আছে, কারণ কি এই 3টা খাদ্যকে, জটিল খাদ্য কি করতে হয়? পরিপাক করতে হয়। এই 3টা কি করতে হবে? পরিপাক করতে হবে, মানে রান্না বান্না করতে হবে, পেটের মধ্যে যে রান্না বান্না হবে। ওকে, আর এই 3টা খাদ্যের রান্না বান্নার দরকার নাই, এই 3টা খাদ্য আমাদের শরীর সরাসরি গ্রহণ করতে পারে। এখন দেখেন রান্না বান্না হয়ে শর্করা কিসে তৈরি হয়? রান্না বান্না হয়ে শর্করা তৈরি হবে সে গ্লুকোজে। রান্না বান্না হয়ে শর্করা তৈরি হয় কিসে? গ্লুকোজ। অর্থাৎ পরিপাকের পর শর্করা তৈরি হবে কিসে? গ্লুকোজে কনভার্ট হবে। কারণ আমার শরীর শর্করাকে নিতে পারবে না, আমার শরীর ভাতকে গ্রহণ করতে পারবে না। ভাতের মধ্য থেকে কনভার্ট হয়ে হবে কি? গ্লুকোজে যখন পরিণত হবে ভাত, তখন সেটা আমার শরীর নিতে পারবে। ঠিক আছে, এরপর দেখেন আমিষ। আমিষ পরিপাক হয়ে হয় অ্যামাইনো অ্যাসিড যখন হবে। কি হবে? অ্যামাইনো অ্যাসিড। আবার বলি, অ্যামাইনো অ্যাসিড যখন হবে তখনই আমার শরীর এটা নিতে পারবে। ঠিক আছে, সেনো। সেনো পরিপাক হয়ে হবে কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন হবে। কি হবে? ফ্যাটি অ্যাসিড এবং কি হবে? সেই সাথে সাথে গ্লিসারল। আবারও বলি, ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারল, এইগুলো যখন তৈরি হবে তখন সেটা আমার শরীর নিতে পারবে। ঠিক আছে, গ্লিসারল। ওকে, গ্লিসারল যখন হবে তখনই আমার শরীর নিতে পারবে। তাহলে আবারও বলি, শর্করা পরিপাক হয়ে তৈরি হয় কিসে? শর্করা পরিপাক হয়ে তৈরি হবে হচ্ছে গ্লুকোজ। আমিষ পরিপাক হয়ে তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড। আমার সেনো পরিপাক হয়ে হবে কি? সেনো পরিপাক হয়ে হবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং সেই সাথে কি হচ্ছে? গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং সেই সাথে কি হচ্ছে? গ্লিসারল। সো এটা একটু খুব সুন্দর করে মনে রাখতে হবে কোনটা পরিপাক হয়ে কোনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ জিনিস। এখন এটা লেখা যদি শেষ হয় তাহলে আমি আপনাদেরকে আরো কিছু
কিছু জিনিস একটু বলতে চাই, সেটা হলো আমাদের এই যে শর্করা নিয়ে আমরা এত কথা বলতেছি, শর্করা, এই শর্করা কিন্তু আমরা সব থেকে বেশি খেয়ে থাকি। আমরা বাংলাদেশের মানুষজনকে কি বলা হয়, মাছে ভাতে বাঙালি, তাই না? সকালবেলায় উঠে ভাত, দুপুর বেলায় ভাত, রাতের বেলায় কি খায়, ভাত, ভাত রুটি, ভাত রুটি, এই সব দিয়েই তো আমাদের জীবন চলে, তাই না? যেমন বাংলাদেশের ক্রিকেট খেলে শামীমরে বলা হয় ভাত শামীম, কেন বলা হয়? সে ভাত খাইতে খুব পছন্দ করে, ঠিক আছে? তো ভাত খাওয়ার যে দেয়া, আমরা সবাই কি করি, ভাত খাইতে খুব পছন্দ করি, আমরা সবাই খুব ভাত খাই, তাই না? তাহলে আমাদের শরীরে সব থেকে বেশি লাগে কোনটি? সবচাইতে বেশি দরকার হয় আছে শর্করার, এবং সেটার পরিমাণ প্রতিদিন অলমোস্ট আছে 415 থেকে ধরেন যে 500 গ্রামের মতো দরকার হয়, এরকম 500 গ্রামের মতো দরকার হয়। ওকে, তারপর দরকার হয়েছে আমিষ, আমিষের দরকার হয় 100 থেকে 150 গ্রামের মতো, 150 গ্রামের মতো, ঠিক আছে? এটা একটু মনে রাখেন, 150 গ্রামের মতো। ভাত দরকার হয় হচ্ছে আমাদের কি দরকার হচ্ছে, তাইলে কি কি বলছি, আমাদের শর্করা দরকার হচ্ছে ভাইয়া, শর্করা দরকার হচ্ছে কত গ্রাম? শর্করা দরকার হচ্ছে 415 থেকে 500 বা 600 লিখে নেন, 600, ঠিক আছে? 600 লিখে নেন, এটা 600-র মতো লাগে, ঠিক আছে? আবার বলি, এটা হচ্ছে 600-র মতো লাগে। ওকে, 500 থেকে 600 গ্রাম লাগে। আমিষ লাগে হচ্ছে 100 থেকে 150 গ্রাম। এরপর যদি বলা হয় সেনো লাগে কেমন, এই যে সেনো বা যেটা আসলে আমরা চর্বি বলি, এটা 50 থেকে 55 গ্রাম হইলেই আমাদের হয়ে যাবে, 50 থেকে 55 গ্রাম হইলেই আমাদের হয়ে যাবে। ওকে, এরপর দেখেন যে ভিটামিনের দরকার হয় কেমন। ভিটামিনটা আসলে ইউজুয়ালি যেটা দরকার হয় সেটা হচ্ছে ভিটামিনের পরিমাণটা একটু কম হলেই হবে, বাট সেটা মিলিগ্রামে হিসাব করে, সেটা হচ্ছে 5500 থেকে 5600 মিলিগ্রাম কি লাগবে, মিলিগ্রাম লাগবে, ঠিক আছে? আর প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার পানি খেতে হবে, 2 থেকে 3 লিটার আমাদের কি খাইতে হয়, পানি খাইতে হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, পানি খাইতে হবে কয় লিটার, 2 থেকে 3 লিটার আমাদেরকে পানি পান করা লাগে, ঠিক আছে? এই পানি যদি আমরা পান না করি তাহলে আমাদের শরীর কি হবে, ভালো থাকবে না, আমাদের শরীর কি ভালো থাকবে না। এরপরে যেটা আপনাদের বেশি আসে সেটা হচ্ছে ভাই উৎসগুলো আসতে পারে, যে শর্করার উৎস কি কি আছে। সো একটু কমনলি আপনি চিন্তা করেন, শর্করার মধ্যে কি কি থাকে, ভাত থাকে, আলু থাকে, তারপর কি আছে, ধরেন যে রুটি থাকে, এই যে জিনিসগুলো আছে এগুলো আছে শর্করা। আমিষ বলতে কি বোঝায়, আমিষ হচ্ছে সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উদ্ভিদ আমিষ আর একটা হচ্ছে প্রাণীজ আমিষ, ঠিক আছে? প্রাণীজ আমিষ কিন্তু বেশি পাওয়ারফুল, উদ্ভিদ আমিষটা একটু কম দরকার হয়, ঠিক আছে? এখন দেখেন আমিষের মধ্যে যে ভাগটা বলছে উদ্ভিদ এবং প্রাণী, এই যে দুইটা ভাগ আমি আপনাদেরকে বলছি, একটা হচ্ছে প্রাণী থেকে পাওয়া যায় আর একটা হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া যায়, ঠিক আছে? তো প্রাণী মোটামুটি আপনারা সবাই জানেন, মাছ মাংস ডিম যেটা আছে, মাছ মাংস ডিম দুধ, এগুলো সবই আছে কি, প্রাণীজ আমিষ, এগুলো সব কি প্রাণীজ আমিষ, মাছ মাংস ডিম। ওকে, এখন দেখেন উদ্ভিদ আমিষটা আমরা একটু পড়ি না, উদ্ভিদ আমিষটা হচ্ছে ভাইয়া, এটা হবে ডাল, এটা কি হয়ে যাবে, ডাল। এটা সবচেয়ে সহজ উদাহরণ কি, ডাল। মসুর ডাল হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয়। অরহর ডাল বলে একটা ডাল আছে, সেটা হলে কিন্তু ল্যাথার্জিক, এটা কিন্তু খাওয়া যাবে না, বুঝছেন? এটা হলে কিন্তু আর অন্য ধরনের রোগ হইতে পারে। তো দেখেন উদ্ভিদ আমিষের উদাহরণ কি আছে, তাইলে ডাল। ওকে, গরিবের খাদ্য বলা হয় কাকে, ডাল। এখন আর গরিবের খাদ্য এটা নাই, এখন কার খাদ্য হয়ে গেছে, বড় লোকের খাদ্য। এক কেজি ডালের দামই কত টাকা, দেখছেন, চিন্তা করছেন? সো এটা আর এখন গরিবের খাদ্য নাই, ঠিক আছে? এরপর দেখেন আমিষের ক্ষেত্রে যে আমরা বলছিলাম, আমিষ যে কি তৈরি করে, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। এই পয়েন্টটা আমরা যে বললাম, এটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। আমাদের শরীরে টোটাল কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে জানেন? অনেক অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে, বাট অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে 20টি। কয়টি? 20টি, বুঝছেন? এর মধ্যে 8টি হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ পুরুষের শরীরে, 8টি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয়, আর 12টি হচ্ছে অনাত্যাবশ্যকীয়। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার কিনা? 8টা বেশি দরকার হয়, যেটা প্রতিদিন আসলে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমাদের 8টি হচ্ছে আমাদের শরীরে বেশি বেশি করে ঢুকাইতে হয়। এই যে 8টি, এটা হচ্ছে অত্যাবশ্যকীয়। আর অনাত্যাবশ্যকীয় হচ্ছে কয়টি? অত্যাবশ্যকীয় 8টি। আর যদি কেউ বলে যে অনাত্যাবশ্যকীয় কয়টি, সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 12টি, ঠিক আছে? এটা জাস্ট একটু মনে রাখেন, অনাত্যাবশ্যকীয় এবং অত্যাবশ্যকীয় শব্দটার অর্থটা একটু জাস্ট একটু মনে রাখেন, ঠিক আছে? কি বলছি, অত্যাবশ্যকীয় এবং অনাত্যাবশ্যকীয় শব্দটা জাস্ট একটু খেয়াল রাখলেই হবে। তাহলে আমাদের আমিষ সম্পর্কে যে কথা বলছিলাম, আর একটা পয়েন্ট এখান থেকে আপনাদের আসে, সেটা হলো নাইট্রোজেন দ্বারা গঠিত একমাত্র খাদ্য কোনটি? সেটা যদি কেউ বলে, সেটা হবে আমিষ। সেটা কি হয়ে যাবে? আমিষ। কথাটা একটু সুন্দর করে নোট ডাউন করে রাখেন। নাইট্রোজেন দ্বারা, নাইট্রোজেন এটা একটা মৌল, আমরা জানি। নাইট্রোজেন দ্বারা গঠিত একমাত্র খাদ্য হচ্ছে আমিষ। একমাত্র খাদ্যকে আমিষ। নাইট্রোজেন দ্বারা গঠিত একমাত্র খাদ্য হচ্ছে আমিষ। নাইট্রোজেন দ্বারা গঠিত একমাত্র খাবার কি? একমাত্র খাদ্য হচ্ছে আমিষ। আবারও বলি, নাইট্রোজেন দ্বারা গঠিত একমাত্র খাবার কি? আমিষ। ওকে, এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? কি বলছি?
নাইট্রোজেন দ্বারা গঠিত একমাত্র খাবার হচ্ছে আমিষ। ঠিক আছে, কথাটা সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখতেই হবে। ঠিক আছে, এরপরে আসি, আমরা যেহেতু এগুলো পড়ে ফেলছি, আমরা আমিষ পড়লাম, এখন দেখেন সেনোতে আসি। সেনো কিন্তু মোটামুটি চর্বি জাতীয় যে খাবার আছে সেগুলো হচ্ছে সেনো। তেল এবং চর্বি জাতীয় খাবারগুলোকে সেনো বলে। সো এটা আপনারা মোটামুটি জানেন। এখন এই তিনটা পরিপাক হয়ে কত ক্যালোরি শক্তি আমাদের শরীরে দেয় সেটা আমরা একটু শিখে ফেলি। কত ক্যালোরি শক্তি আমাদের শরীরে দেয়, যেমন ধরেন আমি যদি একটু চাল আকারে দেখাই, যে একটা আমাদের চাল দেখাচ্ছি, সেটা হলো খাদ্য, এবং সুন্দর করে এই চালটা আপনারা একটু লিখে নেবেন, খাদ্য এবং কিলো ক্যালোরি। ঠিক আছে, খাদ্য এবং কি আসতেছে, কিলো ক্যালোরি। ওকে, এটা কিলো ক্যালোরিতে হিসাব করা হয়, সো কিলো ক্যালোরি লিখি। ঠিক আছে, দেখেন আমাদের যদি শর্করা জাতীয় খাবার, 1 গ্রাম শর্করা জাতীয় খাবার যদি কোনো মানুষ গ্রহণ করে, তার শরীরে 4 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। কোনো মানুষ যদি আমিষ জাতীয় খাবার 1 গ্রাম আমিষ জাতীয় খাবার গ্রহণ করে, তার শরীরে 4 কিলো ক্যালোরি শক্তি হয়। সেনো জাতীয় বা লিপিড জাতীয় খাবার কেউ যদি 1 গ্রাম গ্রহণ করে, তার শরীরে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আরেকটু বেশি আছে, 9.27 এরকম আছে, বাট অ্যাকচুয়ালি 9 পড়লেই হবে। তাহলে কি বলছি, আমরা যে খাবারগুলো খাই, আমার শর্করা জাতীয় খাবার খাইলে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হবে, আমিষ জাতীয় খাবার খেলে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হবে, 1 গ্রাম সেনো খাইলে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হবে। কথা ক্লিয়ার আছে কিনা, বুঝতে পারছেন কিনা বলেন। সো এটা পরীক্ষাতে আসে, আপনাদের নার্সিং এর ডিপ্লোমাতে এই কোশ্চেনটা আসছে, যে 1 গ্রাম যদি ডিপ্লোমা যারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কিন্তু এই কোশ্চেনটা বিগত বছরে আসছে। 1 গ্রাম শর্করা খাইলে কত কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়, এটা পরীক্ষাতে আসছে, সেটা হবে কি 9 কিলো ক্যালোরি। ওকে, তাসনিম খান নাইমা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফিয়াতুল জান্নাত রাখি, ইশরাত জাহান, রেদওয়ান উদয়, তারপরে শিউলি আক্তার যুক্ত হয়েছে, আব্দুল্লাহ নাসিম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এটা ভালো করে একটু মুখস্থ করেন, এটা পরীক্ষাতে কিন্তু আসছে। ওকে, আমি কি বলছি বুঝতে পারছেন, আমি কিন্তু বলে দিব, বলছি যে এটা আসছে, সেটাই গুরুত্ব দিতে হবে। সো এই চালটা একটু মুখস্থ করতে পারবেন না, কষ্ট হবে আপনাদের, কষ্ট হওয়ার মতো কিছু দিছি। আমিষ আর শর্করা একই জিনিস, 4 আমার আসবে কি, সেনোটাই বেশি আসে। সেনো কত, 9। সেনো কত, 9। ঠিক আছে ভাইয়া, সেনো কত, 9। এবার দেখেন আমরা আরেকটা একটু টপিক পড়ি, সেটা হলো আমার কোন খাদ্যের কি কাজ, এটা একটু পরীক্ষাতে মাঝে মাঝে আসে। যে শর্করা আমি যে খাই, এটা কেন খাই, এটা তো নিশ্চয়ই কিছু একটা কাজ রয়েছে নাকি, নাইলে এমনি এমনি হুদায় আমি কেন খাইতে যাব, এইসব খাবার আমার খাইয়ে লাভ কি। সো সেই খাবার খাইয়ে আমার লাভ কি সেটা একটু দেখেন। সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার আমার শরীরে কি করে, শর্করা জাতীয় খাবার আমার শরীরে এসে তাপ শক্তি উৎপাদন করে। কি করে, তাপ শক্তি দেয়, তাপ শক্তি উৎপাদন করবে। অর্থাৎ আমার কাজ করার জন্য যে শক্তি লাগে, সেই শক্তি দেয় কে, সেই শক্তি দেয় হচ্ছে ভাইয়া শর্করা জাতীয় খাবার। ঠিক আছে, এরপরে আমিষ জাতীয় খাবার কি করে, দেহ গঠন করে। কি করে, দেহ গঠন করে, দেহ গঠন আর ক্ষয় পূরণ, দেহ গঠন আর ক্ষয় পূরণ। ওকে, ক্ষয় পূরণ বিষয়টা কি, আমাদের শরীরে দেখবেন অনেক সময় কেটে যায়, কেটে গেলে ওইখানে মাংসগুলা যে জয়েন্ট হয়ে যায়, একসময় যে একসাথে মিলে যায়, এই মিলে যায় কিভাবে, কোন খাবারের কারণে, আমিষ জাতীয় খাবারের কারণে। আর সেনো জাতীয় কি করে, তাপ শক্তি উৎপাদন করে। এবার আসছে এটা কি করবে, এটাও তাপ শক্তি উৎপাদন করবে। ওকে, তাপ শক্তি, এটা হচ্ছে শক্তি করে, এটা তাপ শক্তি উৎপাদন। তাহলে দুইটার কাজই কিন্তু সেম। এই যে আমরা সেনো খাইলাম আর কি শর্করা খাইলাম, এই দুইটার কাজই কি বলেন তো, সেম। সেটা কি, তাপ শক্তি উৎপাদন। আমিষের কাজ কি, দেহ গঠন, ক্ষয় পূরণ। আর একটা কাজ পড়া লাগে, সেটা হচ্ছে ভিটামিনের কাজ। ভিটামিনের কাজ পড়বেন যেটা, সেটা হলো রোগ প্রতিরোধ। ভিটামিনের মূল কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। কি করা, রোগ প্রতিরোধ করা। ঠিক আছে, এই 4টা কাজ বেশি আছে, রোগ প্রতিরোধ করা, এই 4টা কাজ বেশি আসে। সো এই 4টা কাজ একটু সুন্দর মতো পড়ে ফেলতে হবে। আমি আবারও বলতেছি, সুন্দর মতো পড়ে ফেলতে হবে। তাহলে খাদ্য কি করে, কিলো ক্যালোরি, শর্করা আছে, শর্করা তাপ শক্তি উৎপাদন করে। আমাদের যে আমিষ আছে, দেহ গঠন, ক্ষয় পূরণ করে। সেনো কি করে, তাপ শক্তি উৎপাদন করে। তাহলে এইগুলো একটু খুব সুন্দর করে মুখস্থ করতে কি পারবো, কষ্ট হবে আপনাদের, খুব কষ্ট হবে এটা পড়তে। এটা পড়তে কিন্তু আশা করি যে খুব বেশি একটা কষ্ট আমার যে আপুরা আছে, ভাইয়ারা আছে, তাদের কিন্তু হবে না, ইনশাল্লাহ হবে না। ওকে, সো ইনশাল্লাহ আমরা পারবো তো, ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, এখন দেখেন আমরা একটু তাহলে সামনের দিকে যাই। এটা আমাদের মোটামুটি পড়া শেষ, আমরা তাহলে একটু সামনের দিকে চলে যাব, যেহেতু এটা আপনাদের পড়া হয়ে গেছে। যারা স্ক্রিনশট নিতে চান বা আমাদের পিডিএফটাও পেয়ে যাবেন, বাট স্ক্রিনশট যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন। ঠিক আছে, সো আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন আমাদের খাদ্য শেষ, বিভিন্ন উপাদান আমরা পড়ে ফেললাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে, এখান থেকে আমরা কয়েকটা এমসিকিউ যদি একটু সলভ করি, যদি আমরা কিছু এমসিকিউ সলভ করি, তার আগে আমি আরেকটা জিনিস একটু পড়াই নিব।
ওকে, সো একটু আরেকটা জিনিস একটু পড়াইনি, সেটা হলো আমরা যেহেতু পড়ে ফেলছি খাদ্য এবং সবকিছু পড়ে ফেললাম, এখন আমরা একটু ভিটামিন সম্পর্কে জেনে ফেলি, যেটা আপনাদের পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে। সো প্রচন্ড পরিমাণে আসা জিনিসটা একটু পড়ে ফেলি, দেখি। এই যে ভিটামিন আমি বলতেছি, ভিটামিনটা আমরা একটু পড়বো। ভিটামিনকে মেইনলি হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটা কি হবে চর্বিতে দ্রবণীয়। যেটা পানিতে দ্রবণীয় সেটা হচ্ছে পানি দিয়ে ধুয়ে যায়, ঠিক আছে, দ্রবণীয়। আরেকটা হচ্ছে চর্বিতে, চর্বি মানে হচ্ছে যেটা চর্বিতে মিশ্রিত হয়, চর্বিতে দ্রবণীয়। দ্যাটস মিনস হচ্ছে দেখেন পানি দিয়ে কিন্তু চিনি গুলায় শরবত তৈরি করা হয়, তাই না? কিন্তু সবকিছু কিন্তু পানি দিয়ে গুলানো যায় না, যাই সবকিছু পানি দিয়ে কিন্তু গুলানো যায় না। তো পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে মূলত আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। কমপ্লেক্স বলার কারণ হচ্ছে এর মধ্যে আরো বেশ কিছু ভিটামিন আছে, যেমন B1 এর নাম হচ্ছে থায়ামিন, B2 আছে রিবোফ্লাভিন, তারপর B3 নায়াসিন, এগুলো আছে, আমরা একটু পরে পড়বো। আরেকটা আছে ভিটামিন সি, আরেকটা কি আছে ভিটামিন সি। চর্বিতে দ্রবণীয় ভিটামিন আছে চারটা, একটা আছে ভিটামিন এ, প্রথমে আছে এ, তারপর কি আছে ভিটামিন ডি, দেন আছে ভিটামিন ডি, তারপর আছে ভিটামিন কে, সি সরি ই আছে, ভিটামিন ই, ই, এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন কে। ওকে, ই আছে এবং কে, ই এবং কে। ওকে, এই হচ্ছে আমাদের ভিটামিন। তাহলে কি বলছি, ভিটামিনকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়, পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। আর যদি বলা হয় চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি আছে, সেটা হবে কি ভিটামিন এ, ভিটামিন ডি, আর ভিটামিন ই, আর ভিটামিন কে। ওকে, এখন দেখেন ভাইয়া পানিতে দ্রবণীয় মানে কি, এই ধরনের যে সবজিগুলো আছে, যেসব ভিটামিনে আছে ভিটামিন সি থাকে আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে, এই ধরনের যে সবজিগুলো আছে সেগুলো যদি আমরা কাটার পরে ধুয়ে ফেলি তাহলে কি হয়ে যাবে, ওর ভিতর যে ভিটামিন আছে সেটা পানির সাথে মিশে ওইখান থেকে বের হয়ে যাবে। সো এটা খাওয়া আর খড়কুটো খাওয়া সেম একই জিনিস। এই কথা বাসায় যে মা বাবাকে বলবেন, দেখবেন যে আপনাকে হয়তো পিটাইতে আসতেছে বা বলতেছে যে বেশি বুঝিস, 28 বছর 29 বছর ধরে সংসার করি, তুই আমাদের থেকে বেশি বুঝিস, এতদিন ধরে রান্না করতেছি, কেউ কিছু বলার সাহস পায়নি, তুই কেমন কি হয়েছিস যায় আজকে বলতেছিস। ভিটামিন সি, এটা আমরা জানি যে টক জাতীয় খাবার। ভিটামিন এ, এই যে চর্বিত দ্রবণীয় ভিটামিন, এটা মনে রাখা একটা শর্ট ট্রিক্স হচ্ছে অ্যাডাক, ADEK, অ্যাডাক, অ্যাডাক দিয়ে মনে রাখতে পারবেন, ভিটামিন ADEK, ADEK, অ্যাডাক। ওকে, এখন আমরা এই যে ভিটামিনগুলো পড়লাম, এই ভিটামিনগুলোর মধ্যে আমরা বি কমপ্লেক্সটা একটু রেখে দিই, আমরা একটু পরে পড়তেছি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, এটা মাঝে মাঝে আসতে দেখা যায়, এটা মনে রাখতে হবে, অ্যাসকর্বিক অ্যাসিড। কি বলা হয়, অ্যাসকর্বিক অ্যাসিড। আবার বলে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, রেটিনল। ওকে, রেটিনল, রেটিনল। ডি এর নাম কি, ক্যালসিটোনিন। কি হবে, ক্যালসিটোনিন, জাস্ট মাথার মধ্যে রাখতে হবে, ক্যালসিটোনিন। ওকে, তারপরে দেখেন এরপর আমাদের কি আছে, ভিটামিন ই। এরপর কি আছে বলেন তো, ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি হতে পারে, মনে আছে আপনাদের কোনো কিছু মনে হয়, দেখেন তো আপনারা যারা যারা পারেন একটু কমেন্ট করেন তো। ভিটামিন ই, যদিও এটা বেশি একটা আপনাদের আসে না, একটু বলেন তো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি। ওকে, একটু বলেন দেখি কে কে জানেন এর রাসায়নিক নাম কি, ঠিক আছে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, কে কে জানেন ভাই একটু কমেন্ট করে জানাই দেন তো। ওকে, একটু জানাই দেন। সো দেখেন আমরা একটু বলে দিই, ভিটামিন ই আপনারা হয়তো বলবেন, তারপরে একটু বলে দিচ্ছি। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। কি হবে এর রাসায়নিক নাম, টোকোফেরল। যদিও বেশি একটা আসে না তারপরে লিখে দিলাম টোকোফেরল। কি হবে এটার নাম, টোকোফেরল। আর ভিটামিন কে, এবার কি আসে, ভিটামিন কে। এই ভিটামিন কে এর ক্ষেত্রে কি হবে বলেন তো, ভিটামিন কে। ভিটামিন কে এর ক্ষেত্রে যদি কেউ কখনো দেয়, ক্যালসিটোনিন আমরা বলছি, রেটিনল বলছি, এখন আমরা বলবো কি, ভিটামিন কে। ওকে, এই ভিটামিন কে এর নাম হচ্ছে ফাইলোকুইনান। কি হবে, ফাইলোকুইনান। আবারও বলি, এইটার রাসায়নিক নাম হবে ফাইলোকুইনান। আমি এখানে লিখে দিচ্ছি ফাইলোকুইনান, ফাইলোকুইনান, ঠিক আছে, ফাইলোকুইনান, কুইনান, ফাইলোকুইনান, ঠিক আছে। জাস্ট এটা একটু সুন্দর করে মনে রাখেন। তাহলে রাসায়নিক নাম বি কমপ্লেক্সটা আমরা একটু পরে পড়বো, কারণ এর মধ্যে অনেকগুলো আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনান। কি হবে, ফাইলোকুইনান, ঠিক আছে। এটা একটু জাস্ট মাথার মধ্যে রেখে দেন, এটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসতে পারে। এবার আসি, কোন ভিটামিন আসলে কি পাওয়া যায়, কোন ভিটামিনে কি পাওয়া যায় বা কোন ফলে আসলে পাওয়া যায়। ভিটামিন বি কমপ্লেক্স এটা আমি রেখে দিলাম। ভিটামিন সি নিয়ে কথা বলি, এটা হচ্ছে মেইনলি আছে টক জাতীয় খাবারে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, টক জাতীয় খাবারে। আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, একটু লিখে নেবেন। ফার্স্ট অফ অল, প্রথম কোথায় পাওয়া যাইতে পারে, আমলকিতে পাওয়া যাইতে পারে, তাই না, তেঁতুলেও কিছু পরিমাণ পাওয়া যায়। এরপরে দেখেন পেয়ারা, আমরা সবাই খুব ভালো খেয়ে থাকি, তাই না, পেয়ারাতে প্রচন্ড পরিমাণে ভিটামিন সি আছে। কি আছে, ভিটামিন সি আছে।
কাঁচা মরিচ সবাই খুব কলমল কলমল করে খাইতে ভালো লাগে, অনেকের ভালো লাগে অনেকের লাগে না। এইটা তো কি পাওয়া যায়, ভিটামিন সি পাওয়া যায়, ঠিক আছে। টক জাতীয় যে খাবার এর সাথে এক্সট্রা অ্যাড হয়েছে কি, পেয়ারা অ্যাড হয়েছে আর কাঁচা মরিচ, এইগুলোতে কি পাওয়া যায়, ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন এ, ভিটামিন সির অভাবে কোন রোগ হয় বলেন তো? ভিটামিন সির অভাবে যে রোগ হয় সেটার নাম হচ্ছে স্কারভি। কি রোগ হয় বলেন তো? স্কারভি। ওকে, এরপর হচ্ছে ভিটামিন এ, রেটিনল যেটা রাসায়নিক নাম, এটা কোথায় কোথায় পাওয়া যাইতে পারে? ভিটামিন এটা পাওয়া যায় হচ্ছে রঙিন শাকসবজিতে, যেমন হইতে পারে আপনি বলতে পারেন গাজর, গাজরে পাওয়া যায়, মলা ঢেলা মাছ, মলা ঢেলা মাছে পাওয়া যায়, কুমড়া রঙিন হলুদ বলেন বা লাল এই জাতীয় যে ফলগুলো আছে, ফলমূল আছে, সেখানে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায় হচ্ছে মেইনলি হচ্ছে হাড় গঠন করতে সহযোগিতা করে। ভিটামিন এর অভাবে তাহলে কোন রোগ হয়? এটার অভাবে আছে মূলত রাতকানা, এরপর আছে জেরাপথেলমি রোগ বলে একটা রোগ আছে, সেটাও হতে পারে। সো দুইটাই আসতে পারে, একটা আসতে পারে রাতকানা আর একটা কি হবে, জেরাপথেলমি রোগ। জেরাপথেলমিক রোগ বলে একটা আছে, থেলমিক রোগ, এটাও হতে পারে। সো এই দুইটা একটু লিখে নেবেন, একটা আছে জেরাপথেলমিক রোগ অথবা কি হতে পারে, রাতকানা রোগ। রাতের বেলায় চোখে দেখে না, দিনের বেলায় একেবারে হকপকা, ঠিক আছে ভাইয়া। এরপর দেখেন ভিটামিন ডি। ভিটামিন ডি মেইনলি হচ্ছে থাকে হচ্ছে কোথায় থাকে? ভিটামিন ডি সাধারণত হচ্ছে দেখবেন হাড়ের ভিতর যে শ্বাসগুলো থাকে ক্যালসিয়ামের ভিতর সাধারণত থাকে, এর সাথে ক্যালসিটোনিনের একটা সম্পর্ক আছে, দেখতে পাচ্ছেন। এই ক্যালসিয়ামের সাথে এটা অনেকটাই রিলেটেড, এটা কি অনেকটাই রিলেটেড। তারপরে ধরেন যে বিভিন্ন ধরনের তেল, যেমন হচ্ছে হাঙ্গরের তেল আছে, তাই না, এরকম সামুদ্রিক কিছু জায়গা আছে, এই জায়গাগুলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, হাঙ্গরের তেলে পাওয়া যায়। ভিটামিন ডির অভাবে কি রোগ হয়? রিকেটস রোগ হয়, এটা একটা হাড়ের রোগ। রিকেটস রোগ হয় কার অভাবে? ভিটামিন ডির অভাবে, ঠিক আছে। কি বলছি জাস্ট একটু মনে রাখবেন। এরপর আসি ভিটামিন ই। ভিটামিন ই ও বিভিন্ন সবজি মসজিদে পাওয়া যাবে, রঙিন বা কাঁচা সবজিতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে কি হয়? ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্বতা তৈরি হয়। কায় কি হয়? দ্যাটস মিন্স বাচ্চা জন্ম দিতে পারে না, বন্ধ্যাত্বতা তৈরি হয়, ঠিক আছে। বন্ধ্যাত্বতা তৈরি হয় কিসের অভাবে? ভিটামিন ইর অভাবে। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন কে। ওকে, ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধে না, এটা কিন্তু পরীক্ষাতে আসছে। এই যে ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধে না, এটা কিন্তু পরীক্ষাতে আসছে আপনাদের। সো এটা একটু মাথার মধ্যে রাখেন। ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধে না। ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধে না। রক্তের যে ক্লটিং ফ্যাক্টর একদিন পড়াইছিলাম, মনে আছে কিনা? 13টা পড়াইছিলাম, তার মধ্যে ভিটামিন কে কিন্তু ছিল। এই একটা ভিটামিন ছিল, সেটা কি? কে। রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না। কথা ক্লিয়ার? সুন্দর করে মনে রাখতে হবে, আশা করি কষ্ট হবে না। ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধে না। ওকে, এই সমস্যাগুলো হয়ে থাকে। তাহলে ভিটামিন সির অভাবে স্কাবি রোগ হয়, ভিটামিন ডির অভাবে রিকেটস রোগ হয়, ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্বতা হয়, এবং তারপরে ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না। এখন আমরা এই বি কমপ্লেক্স নিয়ে একটু পড়াশোনা করব। বি কমপ্লেক্সের মধ্যে বেশ কিছু ভিটামিন আছে। মহসিনা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ, যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ভিটামিন বি কমপ্লেক্সটা নিয়ে একটু পড়াশোনা করে ফেলি, দেখি আমাদের পড়াশোনা কত দুঃখ করা যায়, ঠিক আছে। ভিটামিন বি কমপ্লেক্সে বেশ কিছু ভিটামিন আছে, আমরা আপনাদের সাথে অলরেডি আলোচনা করে ফেলছি। সো আরেকটু বলে ফেলি, ভিটামিন বি কমপ্লেক্সে এখানে বি কমপ্লেক্স বলার কারণ এর ভিতর বেশ কিছু ভিটামিন আছে, যেমন ধরেন আমি কয়েকটা লিখে দিচ্ছি, একটু দেখবেন, এবং তাদের আসলে কি কি সমস্যা হয় তাদের কারণে সেটাও আমরা ইনশাল্লাহ লিখে দিব। সো সেটা অবশ্যই একটু ভালো করে মনে রাখতে হবে। এবার দেখেন বি ওয়ান, বি ওয়ান এইভাবে লিখবেন, এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে থায়ামিন। থায়ামিন এর অভাবে কি রোগ হতে পারে? এর অভাবে হচ্ছে বেরি রোগ হয়। কি হয়? বেরি, ঠিক আছে, বেরি। নটস গয়টার অথবা গলগণ্ড, নটস গলদণ্ড অথবা কি হচ্ছে আমি গয়টার না, এটা কি হবে? বেরি রোগ হয়, ঠিক আছে। এরপর দেখেন বি টু, বি টু এটার নাম কি বলা হচ্ছে? এটার নাম বলা হচ্ছে রাইবোফ্লাভিন। কি বলা হচ্ছে? রাইবোফ্লাভিন, জাস্ট মনে রাখবেন রাইবোফ্লাভিন, ঠিক আছে, রাইবোফ্লাভিন। এটার কারণে কি হয়? মুখে ঘা হয়। কি হতে পারে? মুখে বা মুখে ঘা, ঠিক আছে, মুখে ঘা, ঠিক আছে, মুখে ঘা। এটা হয়ে থাকে কিসের কারণে? এই মুখে ঘাটা হয়ে থাকে রাইবোফ্লাভিনের কারণে। ভিটামিন বি থ্রি, এটার নাম হচ্ছে নিয়াসিন বা নায়াসিন, ঠিক আছে, নিয়াসিন বা নায়াসিন, যেটাই বলি নিয়াসিন বা নায়াসিন। এটার কারণে কি হতে পারে? পেলেগ্রা রোগ হতে পারে। কি হতে পারে? পেলেগ্রা, জাস্ট মাথার মধ্যে রেখে দেন, পেলেগ্রা রোগ হতে পারে, ঠিক আছে, এটার অভাবে। এরপর আছে বি ফাইভ। কি আছে? বি ফাইভ। যদি বি ফাইভের কথা বলে, বি ফাইভ আছে প্যান্টাটোনিক অ্যাসিড। কি হবে? প্যান্টাটোনিক অ্যাসিড, প্যান্টোটোনিক
প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, ঠিক আছে, প্যান্টোথেনিক অ্যাসিড, জাস্ট মাথার মধ্যে রেখে দেন, প্যান্টাথনিক অ্যাসিড। ওকে, প্যান্টাথনিক অ্যাসিড, এটা দিয়ে বেশি একটা বলে না যে এটার কারণে কি সমস্যা হয়, এটা দিয়ে বেশি একটা আসে না। এরপর আছে B6, কি আছে B6, ওকে, B6 এটার অভাবে কি হতে পারে, এটাকে বলা হয় পাইরিডক্সিন, কি বলা হয় পাইরিডক্সিন, ঠিক আছে, পাইরিডক্সিন, পাইরিডক্সিন বলা হয়ে থাকে, ডক্সিন, পাইরিডক্সিন, ডক্সিন এটা বলা হয়ে থাকে। এর অভাবে হচ্ছে যৌন রোগ হতে পারে, কি রোগ হয়, যৌন রোগ। ওকে, জাস্ট একটু মনে রাখেন, যৌন গঠিত যে রোগগুলো আছে সেগুলো এর কারণে, সমস্যার কারণে হতে পারে। এরপর আছে B7, কি আছে B7, ওকে, এটা একটু সুন্দর করে মনে রাখেন, B7 এটাকে বলা হয় বায়োটিন, কি বলা হচ্ছে বায়োটিন। ওকে, জাস্ট একটু জাস্ট মনে রাখলেই হবে, আর এমনিতে পড়া লাগবে না, বায়োটিন, ঠিক আছে, কি বলছি বায়োটিন। এরপর আছে B9, B9 কে বলা হয়েছে ফলিক অ্যাসিড, B9 কে কি বলা হয় ফলিক অ্যাসিড, জাস্ট মাথার মধ্যে রেখে দেন, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, জাস্ট কথাটা সুন্দর করে মনে রাখতে হবে, ফলিক অ্যাসিড। আর B12 যেটা আছে B12, এই B12 কে বলা হয় কোবলামিনিক অ্যাসিড, কি বলা হয় মিন অ্যাসিড, কোবলামিন অ্যাসিড। ওকে, এখন এই B12 আর আছে B9, এই দুইটার কারণে, B12 আর B9 এই দুইটার কারণে, B12 আর B9 এই দুইটার কারণে হয় অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা অ্যানিমিয়া আছে, এত দূরে যাইতে হবে না আপনাদেরকে, আপনারা কি বলবেন এই দুইটার কারণে অ্যানিমিয়া হয়, কারণ আমার কোবলামিনিক অ্যানিমিয়া হয়, ঠিক আছে। এই যে B2 আর B12 যেটা বলছি, এরা হচ্ছে আমার আরবিসি তৈরি করতে সহযোগিতা করে, কি তৈরি করতে সহযোগিতা করে, কে আরবিসি। তাহলে এই দুইটা যদি সমস্যা হয় তাহলে আমার আরবিসি ঠিকঠাক মতো তৈরি হবে না, আর যখন এই দুইটা আমার তৈরি হবে না, আরবিসি যখন ঠিকঠাক মতো তৈরি হবে না, তখন কি হবে বলেন তো, তখন আমার অ্যানিমিয়া হবে, খুব সহজ ভাষায়। তাহলে এই দুইটার কারণে কি হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, কি হতে পারে তাইলে বলছি অ্যানিমিয়া। তাহলে যদি আপনাদের এই যে আমাদের অভাব ঘটিত যে রোগগুলা বললাম, এই রোগগুলা থেকে প্রতি বছর ভাইয়া একটা একটা করে কোশ্চেন আসে। ইনশাল্লাহ পারবেন কিনা বলেন, ইনশাল্লাহ পারবেন তো, বলবেন যে ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। যারা যারা আছেন অবশ্যই বলবেন B1 B2 B3 B5 B6, তাহলে দেখেন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ভিটামিন আছে, বি কমপ্লেক্সের মধ্যে 8টা ভিটামিন আছে, বাট বলা হয়ে থাকে 12টি, এটা লেখা ছিল বইতে, বাট অ্যাকচুয়ালি আছে কয়টি, 8টি, ঠিক আছে। জাস্ট মনে রাখবেন B1 আছে থায়ামিন, এটার অভাবে বেরি রোগ হয়, B2 কে বলা হয় রাইবোফ্লাভিন, এটার অভাবে মুখে ঘা হয়, B3 আছে নায়াসিন বা নিয়াসিন, এটার অভাবে প্লেগা রোগ হয়, B5 আছে পেন্টাটোনিক অ্যাসিড বা পেন্টাথনিক অ্যাসিড, এটা দিয়ে আপনাদের রোগ ব্যাধি দিবে না, B6 আছে পাইরিডক্সিন, এটার কারণে যৌন রোগ হতে পারে, B7 আছে বায়োটিন, B9 আছে ফলিক অ্যাসিড, B12 আছে কোবলামিনিক অ্যাসিড। B9 আর B12 এর কারণে কি হতে পারে, অ্যানিমিয়া হয়, কি হয় ভাইয়া, অ্যানিমিয়া হয়। ইনশাআল্লাহ বোঝা গেছে কিনা ভাইয়া, এটা ইনশাআল্লাহ আমরা পারবো তো ভাইয়া, ইনশাআল্লাহ আমরা পারবো আশা করি, ঠিক আছে। ভিটামিন সম্পর্কে এই কথাগুলো আমরা যদি একটু ভালো করে ভাইয়া পড়ে ফেলি, আমাদের কেউ ঠেকাইতে পারবে না ভাইয়া, কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে ভাইয়া, কেউ ঠেকাইতে পারবে না। সো চলেন আমরা একটু পরবর্তীতে চলে যাই, ঠিক আছে, পরবর্তীতে চলে যাই। আমাদের পরে যেটা আছে ইনস্ট্যান্ট কিছু প্র্যাকটিস আমরা এখানে রাখছি, সেটার মধ্যে প্রথম যে প্র্যাকটিসটা আছে দেখেন, সেটা হলো প্রথম যে প্র্যাকটিসটা আমরা এখানে রাখছি, দেখেন কি রাখছি সেটা আমাদের, দেখেন এখানে লেখা আছে খাদ্যের উপাদান কয়টি, খাদ্যের উপাদান কয়টি, কে কে জানবেন বলে ফেলবেন, 3টি 5টি 6টি 8টি, খাদ্যের উপাদান কয়টি, খুবই সহজ প্রশ্ন, প্রথম কোশ্চেনটাই চলে আসছে, খাদ্যের উপাদান কয়টি। ইনস্ট্যান্ট আমরা কিছু প্র্যাকটিস করব সাথে সাথে, খাদ্যের উপাদান কয়টি, এটা কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলে আজকের ক্লাসটা বিসমিল্লাহ করছি, মানে শুরু করছি, ঠিক আছে। আর আপনারা যারা আমাদের সাথে আজকে নতুন যুক্ত হলেন, আপনাদেরকে বলে রাখি, আমার স্কুল, আমাদের যে প্ল্যাটফর্মটা আছে আপনাদের জন্য একেবারে ফ্রিতে আমাদের প্রায় কোর্সটা চলমান রয়েছে, আমাদের শুধুমাত্র এক্সাম ব্যাচ চলমান রয়েছে। সো যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। এক্সাম ব্যাচে ডিপ্লোমা এবং বিএসসি ডিপ্লোমা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা টোটাল পরীক্ষার আগ পর্যন্ত 168টি পরীক্ষা নিব, এটার কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা, ঠিক আছে, আমাদের 500 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারবেন। আর যারা বিএসসি করবেন, বিএসসি তে পরীক্ষা হবে 168 এবং এটার কোর্স ফি একটু বেশি, সেটা কত, মাত্র 600 টাকা, মাত্র 600 টাকা, ঠিক আছে। সো যারা ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করে ভাইয়া ভর্তি হয়ে যান এবং ক্লাস শুরু করেন এবং সেই সাথে সাথে পড়া শুরু করেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে বিজয়ে ঢাকা নার্সিং কলেজের প্রান্তরে, ঠিক আছে। তো দেখি এখানে আফিয়াতুল জান্নাত রাখি বলছে 6টি, খাদিজা মিতু বলছে 6টি, সামিরা আক্তার 6টি। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই মোটামুটি পারছেন। এটা সঠিক উত্তর কি হবে, 6টি। আমরা কি বলছিলাম, শর্করা বলছিলাম, আমিষ, সেনো, খনিজ লবণ, পানি এবং কি বলছিলাম, ভিটামিন, এগুলো আমরা পড়ে ফেলছি। সো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে তাইলে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে 6টি। ওকে, থ্যাংক ইউ। চলেন পরবর্তীতে চলে যাই।
আমাদের পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, এটাও আমরা কিছুক্ষণ আগেই পড়ে ফেলছি, সো একটু বলে ফেলেন তো ভিটামিন সির অভাবে কোন রোগ হয়, ভিটামিন সির অভাবে কোন রোগ হয়, দেখি কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, ভিটামিন সির অভাবে কোন রোগ হয়, রিকেটস, বেরি রাতকানা, স্কাভি, রিকেটস, বেরি রাতকানা, স্কাভি। ওকে, সো আমি এইখান থেকে আরেকটু বলে দিই, আমরা খনিজ লবণে কোনটার কি সমস্যা হয় সেটা আমরা পড়ি নাই, এর মধ্যে আমরা একটু আয়োডিনটা একটু ভালো করে মনে রাখবো। আয়োডিনের অভাবে কোন রোগ হয় একটু মনে রেখো, আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়, গয়টার বা গলগণ্ড রোগ হয়, গয়টার বা গলগণ্ড রোগ এটা কোন দিকে বেশি হয়ে থাকে, উত্তর অঞ্চলে যেখানে আয়োডিনের অভাব। দক্ষিণ অঞ্চলে সমুদ্রের পানিতে লবণ থাকে, তাই এখানে কি হবে না, এখানে আমাদের সাধারণত গলগণ্ড হয় না। ওকে, এরপর দেখো 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আয়রন। আয়রনের অভাবে কি রোগ হতে পারে, আয়রনের অভাবে আমাদের অ্যানিমিয়া হয়, কারণ আয়রন আমাদের আরবিসি তৈরি করে, সো যদি আমরা আয়রন না খাই ঠিকঠাক মতো অ্যানিমিয়া হবে, কি হবে আমাদের অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা, ঠিক আছে। তারপরে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম যদি আমরা ঠিকঠাক মতো না খাই ক্যালসিয়াম, তাহলে আমাদের হাড়ের রোগ হবে, কি হবে হাড়ের রোগ, সুন্দর করে মনে রাখবা, হাড়ের রোগ হবে কার কারণে, ক্যালসিয়ামের অভাবে। ওকে, তো এরকম বেশ কিছু রোগ আছে। সো এখানে দেখতে পাচ্ছি আফিয়াতুল জান্নাত রাখি বলছে ইসকাবি, সিরিজা মন্ডল বলছে ঘ, খাদিজাতুল মিতা বলছে ইসকাবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সঠিক উত্তর হয়েছে ঘ, এটা সবাই মোটামুটি পারছেন, থ্যাংক ইউ সো মাচ। রিকেটস রোগ হয় কেন, রিকেটস রোগ হয় হচ্ছে ভিটামিন ডির কারণে, কার কারণে হবে, ভিটামিন ডি। বেরি রোগ হয় কার কারণে, থায়ামিন, আমি একটু আগেই বলছি বি1 যেটাকে বলা হয়, থায়ামিন মানে কি বি1। ওকে, রাতকানা রোগ হবে কার কারণে, ভিটামিন এর কারণে, কার কারণে হবে, ভিটামিন এর কারণে। ওকে, সো এটা একটু সুন্দর করে ভাইয়া পাশে এটা একটু লিখে নেবেন, আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়, আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়, ক্যালসিয়ামের অভাবে হাড়ের রোগ হয়, এগুলো একটু বেশি আসে। সো এই বেশি আসা জিনিসগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন, 3টা ইনফরমেশন দিছি, পারবেন। তাহলে 2 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হবে, ইসকাবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, চলেন পরবর্তীতে চলে যাই, ঠিক আছে ভাইয়া, পরে চলে যাই। পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিচের কোন ভিটামিনটি পানিতে অদ্রবণীয়, অর্থাৎ পানিতে কোনটা দ্রবণীয় নয়, পানিতে কোনটি দ্রবণীয় নয়, বলেন তো কোনটি হবে, একটু দেখি কে কে পারেন একটু কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। নিচের কোন ভিটামিন পানিতে অদ্রবণীয়, আমি কিন্তু আপনাদেরকে 2টা ভাগে ভাগ করছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে ভিটামিনকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা আছে পানিতে দ্রবণীয় আর একটা আছে পানিতে অদ্রবণীয়। আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে নিচের কোন ভিটামিন পানিতে অদ্রবণীয়, একটু বলে ফেলেন তো দেখি ভাই কে কে পারেন, নিচের কোন ভিটামিন পানিতে অদ্রবণীয়, ভিটামিন বি12, ভিটামিন ডি, ভিটামিন 8, ভিটামিন সি, বলেন তো কি হবে, কোনটা হবে বলেন তো। আমরা এই যে ভিটামিনকে 2টা ভাগে ভাগ করছিলাম, মনে আছে কিনা, যে আমরা ভিটামিনকে 2টা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে পানিতে বলছিলাম আর একটা কি বলছিলাম, চর্বিতে, মনে আছে, চর্বিতে। তো চর্বিতে বলছিলাম আর একটা কি বলছিলাম, পানিতে। ওকে, এই তো আফিয়াতুল জান্নাত রাখি বলছে ভিটামিন ডি, থ্যাংক ইউ সো মাচ। আর কে আছো ভাই কমেন্ট করো, হইছে ও তো উত্তর হয়ে গেছে। পানিতে ছিল 2টা, মনে আছে কিনা, ভিটামিন বি কমপ্লেক্স ছিল, তাই না, আমরা লিখছি এগুলো কমপ্লেক্স। আর কি ছিল বলতো, ভিটামিন সি, এইগুলো সব ছিল হচ্ছে পানিতে। আর ডির ক্ষেত্রে আমরা চর্বিতে কি বলছিলাম, এ ডি ই আর কি বলতো কে, তাই বলছিলাম না, অ্যাডাক, এ ডি ই কে, অ্যাডাক। ওকে, সো তাইলে যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছি বি12 মানে হচ্ছে এটা বি কমপ্লেক্স, এটা পানিতে দ্রবণীয় অদ্রবণীয় না। ভিটামিন বি28 বলে কিছুই আমরা পড়ি নাই, এখনো পর্যন্ত পাই নাই। ভিটামিন সি এটাও কি হবে, এটাও পানিতে দ্রবণীয়। সো সঠিক উত্তরটা কি হবে, ভিটামিন ডি, কি হয়ে যাবে, ভিটামিন ডি। ওকে, তাহলে ইনশাল্লাহ চৈতি সরকার বলছে নতুন জয়েন হলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, যুক্ত হওয়ার জন্য আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইনশাল্লাহ ক্লাস থাকলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সো এটা একটু ভালো করে মনে রাখেন, নিচের কোন ভিটামিন পানিতে অদ্রবণীয়, এটার সঠিক উত্তর কি হয়ে যাবে, ভিটামিন ডি, কি হবে, ভিটামিন ডি। মনে থাকবে সবার, ইনশাল্লাহ মনে থাকবে, ঠিক আছে ভাইয়া। চলেন আমরা তাহলে পরবর্তীতে চলে যাই, আমাদের পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে পরিপাকতন্ত্র। আমাদের পরিপাকতন্ত্র, এখানে কিছু জিনিস আমরা একটু পড়বো। আমাদের যে খাবারটা কিভাবে আসতেছে খেয়াল করেন, আমি এখানে একটা ছবি দিছি, যদিও আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, তারপরে বলি। খাবার আমি সাধারণত হচ্ছে গাল দিয়ে খাই, গাল দিয়ে খাওয়ার পর অন্ন নালী দিয়ে, আমাদের 2টা নালী তৈরি হয়, একটা হচ্ছে গলবিলে যে 2টা নালী হয়, একটা অন্ন নালী আর একটা হচ্ছে শ্বাসনালী, বুঝছেন। একটা হচ্ছে শ্বাসনালী যেটা দিয়ে শ্বাস যায়, যেটা আগের দিন আলোচনা করছি, আর একটা কি যাবে, আরেকটা যাবে অন্ননালী যেটা দিয়ে খাবার যায়, কোথায় যায়, পাকস্থলিতে, অন্ননালী, ঠিক আছে। খাবার খাওয়ার পর অন্ননালী দিয়ে খাবারটা হচ্ছে কোথায় যাবে, পাকস্থলিতে যাবে। পাকস্থলিতে যাওয়ার পর ওইখানে কিছু পরিপাক, আমাদের খাদ্যের পরিপাক যে শুরু হয়, আমাদের মেইনলি তো 3টা খাবার খেতে হয়, একটা হচ্ছে মুখ,
মুখ দিয়ে কোথায় যাচ্ছে, মুখ দিয়ে যাচ্ছে পাকস্থলীতে, বুঝছেন? আপনারা সুন্দর করে মনে রাখবেন, পাকস্থলীতে যাচ্ছে। পাকস্থলী থেকে যাচ্ছে ক্ষুদ্রান্তে, কোথায় যায়, ক্ষুদ্রান্ত, ঠিক আছে, ক্ষুদ্রান্ত যেখানে সব থেকে বেশি খাবার পরিপাক হয়। তারপর সেখান থেকে যাচ্ছে বৃহদান্ত, বৃহদান্ত, আর বৃহদান্তে শোষণ হয়ে থাকে খাবারের। তারপরে দেন আছে মলাশয়, কোথায় যাবে, মলাশয়, ঠিক আছে, এটা মনে রাখবেন, মলাশয়। এখন দেখেন এই যে খাবারগুলো আমি বলছি, এর মধ্যে প্রথম যেটা আছে পাক, মুখে, মুখ থেকে খাবারের পরিপাক শুরু হয়েছে, শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। কোন জাতীয় খাবারের, শর্করা জাতীয় খাবারের পরিপাক শুরু হয় মুখে। পাকস্থলীতে যুক্ত হয় কে, পাকস্থলীতে হয়েছে আমিষ জাতীয় খাবারের পরিপাক, ঠিক আছে, আমিষ এবং শর্করার পরিপাক পাকস্থলীতে। ক্ষুদ্রান্তে এখানে শুরু হয়েছে সেনো। অলরেডি আমার মুখে যখন শর্করা শুরু হয়েছে, ওই শর্করা কিন্তু পাকস্থলীতেও চলতেছে। আবার ঠিক একইভাবে শর্করা আর আমিষ যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে গেল, এইখানেও কিন্তু একসাথে চলবে, বাট নতুন ভাবে শুরু হয়েছে কে, সেনো। এইখানে নতুন ভাবে শুরু হয়েছে কে, আমিষ। এইখানে শুরু হয়েছে কে, শর্করা, ঠিক আছে। তাহলে প্রথম পরিপাক শুরু হয় মুখ থেকে, কোন খাদ্যের পরিপাক শুরু হয়, শর্করার। এরপর যদি জিজ্ঞেস করে আমিষ জাতীয় খাবার কোথা থেকে পরিপাক শুরু হয়, পাকস্থলী থেকে। যদি জিজ্ঞেস করা হয় সেনো জাতীয় খাবারের পরিপাক কোথায় শুরু হয়, সেটা হবে কিসে, ক্ষুদ্রান্তে, ঠিক আছে। তো এই পরিপাক করতে গেলে আমাদের কিছু হরমোনের এনজাইমের দরকার হয়। তো সেই এনজাইমগুলো কি কি আছে দেখো, শর্করা জাতীয় পরিপাক করতে আমাদের অ্যামাইলেজ জাতীয় এনজাইম দরকার হয়। কোন জাতীয়, অ্যামাইলেজ, ওকে, মনে রাখতে হবে অ্যামাইলেজ। এই অ্যামাইলেজের মধ্যে কি আছে একটু দেখো, টায়ালিন মুখে থাকে, টায়ালিন, মল্টেজ সুক্রেজ, টায়ালিন, মল্টেজ, মল্টেজ, আর কি আছে, সুক্রোজ, ঠিক আছে, সুক্রেজ। এই এনজাইমগুলো হচ্ছে কি হবে, সুক্রেজ, এই আছে, আর অ্যামাইলেজ, অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, সুক্রেজ, এগুলো হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। একটু লিখে নিবা, শর্করা পরিপাককারী এনজাইম। এরপরে যদি বলা হয় আমিষ, আমিষ পরিপাক করে সাধারণত হচ্ছে, আমিষ পরিপাক করতে যে এনজাইমগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে পেপসিন, পেপসিন আর ট্রিপসিন, পেপসিন আর কি হবে, ট্রিপসিন, জাস্ট এই দুইটা একটু মনে রেখো, ট্রিপসিন। এই জাতীয় এনজাইমগুলো লাগে আমাদের কোন জায়গায়, আমিষ পরিপাক করতে। আর সেনো পরিপাক করতে কি লাগে, লাইপেজ। কোন জাতীয় এনজাইম লাগে, লাইপেজ, ওকে, লাইপেজ জাতীয় এনজাইম যেগুলো আছে সেইগুলো ব্যবহার করা হয় সেনো পরিপাক করতে। তাহলে আবারও বলি, শর্করা পরিপাক করতে অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, সুক্রেজ দরকার হয়। এনজাইমগুলো ব্যবহার করা হয় কেন, এই এনজাইমগুলো আমার শর্করা পরিপাকে সহযোগিতা করে। এরপর আমিষ জাতীয় খাবারে কি ব্যবহার করা হয়েছে, পেপসিন আর ট্রিপসিন ব্যবহার করা হয়। বাট পেপসিন আর ট্রিপসিন এনজাইম আমাদের শরীরের মধ্যে আছে, এই এনজাইমগুলো আসছে কি করে, আমিষকে পরিপাক করে। এরপর যদি বলা হয় যে সেনো কোনটা পরিপাক করবে, লাইপেজ জাতীয় খাবার। কোনটা, লাইপেজ, যে আমিষটা আছে, সরি আমাদের যে এনজাইমটা আছে সেটা কি পরিপাক করবে, সেনোকে পরিপাক করবে। কি করবে, সেনোকে পরিপাক করবে, ওকে। এরপর দেখো আমাদের ক্ষুদ্রান্তের ক্ষেত্রে আসতে পারে, সবচাইতে বেশি পরিপাক হয়, সবচেয়ে বেশি পরিপাক হয় এখানে, সবচেয়ে বেশি পরিপাক, সবচেয়ে বেশি পরিপাক হয় কোথায়, এই জায়গায় বেশি পরিপাক। এটা কোথায় হবে, আমাদের ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি পরিপাক হয়, ক্ষুদ্রান্তে। আর সবচেয়ে বেশি খাবারের শোষণ ঘটে। তার মানে পরিপাক হওয়ার পর যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হলো, এটা আমাদের শরীরের গ্রহণ করতে হবে না, তাহলে শোষণ ঘটে। শোষণ সবচেয়ে বেশি শোষণ ঘটে কোথায়, শোষণ ঘটে, ঘটে হচ্ছে বৃহদান্তে। শোষণ ঘটে কোথায়, বৃহদান্তে। জাস্ট কথাটা একটু সুন্দর করে মাথার মধ্যে রাখতে হবে ভাইয়া, একেবারে সুন্দর কথা, আশা করি যে বুঝতে কষ্ট হবে না। কি, ক্ষুদ্রান্ত কি করে, ক্ষুদ্রান্তে সব থেকে বেশি পরিপাক হয়, বৃহদান্তে সবচেয়ে বেশি শোষণ ঘটে। কি ঘটে, শোষণ ঘটে, ওকে। ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি পরিপাক হয়, বৃহদান্তে সবচেয়ে বেশি শোষণ ঘটে। আর মলাশয়ে তো মল জমা হয়, পরে সেটা বের করে দেওয়া হয়, তাই না। আমাদের মল ত্যাগের ইচ্ছা থাকলে তখন কি করি, আমরা বের করে দিই। তো এখন আসি যেটা, সেটা হলো আমরা এটা পড়ে ফেললাম মোটামুটি, আশা করি যে এটা বুঝতে পারছেন আপনারা সবাই, আশা করি যে এটা সবাই বুঝতে পারছেন। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া, আমরা এখন একটু চলে যাচ্ছি ক্ষুদ্রান্তে, চলে যাই। আমাদের ক্ষুদ্রান্তের কিছু পার্ট আছে, এই পার্টগুলো একটু মনে রাখতে হবে। ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের কিছু পার্ট আমরা সাধারণত পড়ে থাকি, আর সেই পার্টে আমরা একটু লিখে ফেলি। দেখি আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্ত যেটাকে আমরা নাড়ি ভুড়ি কথায় বলে থাকি, ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত আমরা এক কথায় নাড়ি ভুড়ি বলে থাকি। ক্ষুদ্রান্ত এটা সাধারণত 6 থেকে 7 মিটার লম্বা হয়ে থাকে। কয় মিটার, 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তের টোটাল 3টা পার্ট আছে। প্রথম যেটাকে বলে সেটা হচ্ছে ডিউডেনাম। কি বলে, ডিউডেনাম। কি বলবে, ডিউডেনাম, ঠিক আছে, জাস্ট একটু মনে রাখবেন, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। কি বলা হয়, জেজুনাম এবং ইলিয়াম, ঠিক আছে, এই তিনটাকে বলা হয় ক্ষুদ্রান্তের পার্ট। এটা পরীক্ষায় আসে। ঠিক একইভাবে বৃহদান্তেরও কিন্তু 3টা পার্ট আছে, সিকাম, কোলন এবং মলাশয়। আবারও বলি, বৃহদান্তের পার্টও কিন্তু কয়টি,
তিনটি। দেখেন কি কি আছে, ফার্স্ট অফ অল প্রথম থাকবে হচ্ছে সিকাম, বুঝছেন, সুন্দর করে মনে রাখবেন সিকাম। এরপর আছে কোলন, আর লাস্টে আছে কি মলাশয়, কোলন আর আছে লাস্টে কি মলাশয়, জাস্ট একটু মনে রাখবেন। পরীক্ষা আসে নিচের কোনটি ক্ষুদ্রান্তের পার্ট, নিচের কোনটি বৃহদান্তের পার্ট, এটা যদি পরীক্ষা আসে পারবেন কিনা ভাইয়া, মনে থাকবে কিনা? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম ক্ষুদ্রান্তের, বৃহদান্তের হচ্ছে সিকাম, কোলন, মলাশয়। এই সিকামের সাথে কি যুক্ত থাকে জানেন? অ্যাপেন্ডিক্স। আমরা সবাই হয়তো জানি অ্যাপেন্ডিক্সাইটিস হয় না, এই যে অ্যাপেন্ডিক্স বলে একটা শব্দ আছে অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সিকামের সাথে। কোথায় যুক্ত থাকে? সিকামের সাথে। পরীক্ষায় আসে ভাইয়া অ্যাপেন্ডিক্স কোন পার্টের অংশ, সেটা হবে কি সিকামের অংশ। কিসের? সিকামের। আবার কথাটা একটু বলি, অ্যাপেন্ডিক্স কোন পার্টের অংশ, সেটা কি হবে? সিকামের অংশ। মনে থাকবে? ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম, বৃহদান্তের পার্ট হচ্ছে তিনটা, সিকাম, কোলন, মলাশয়। সিকামের পার্ট কোনটি? অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স কোন পার্টের অংশ যদি জিজ্ঞেস করে কেউ, বলবেন কি সরাসরি বৃহদান্তের অংশ। কিসের অংশ? বৃহদান্তের অংশ। মনে থাকবে ভাইয়া, পরীক্ষাতে এগুলো প্রচন্ড পরিমাণে আসে। ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। পাকস্থলীতে খাবার সাধারণত, পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে, জানেন তো সেই অ্যাসিডটার নাম কি? বলতে পারবেন কেউ? পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে, বলেন তো সেই অ্যাসিডটার নাম কি? পাকস্থলীতে বা আমাদের স্টোমাকে খাবার সাধারণত 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত থাকে, বুঝছেন, 2 থেকে 6 ঘন্টা। এই জন্য দেখবেন 4 ঘন্টা পর পর ডাক্তার যে খাওয়ার কথা বলে, 4বার, দিনে 4বার খাইতে হয়, সেটা কি এই যে এই কারণে খাইতে হয়, বুঝছেন। তো এখানে পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে, সেটা হচ্ছে HCl। HCl কি অ্যাসিড থাকে? HCl, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখবেন। প্যারাইটাল সেল থেকে, পাকস্থলীর প্যারাইটাল সেল থেকে নিঃসৃত হয়। কোন জায়গা থেকে নিঃসৃত হয়? প্যারাইটাল সেল থেকে। ওকে, একটু মনে রাখেন, পাকস্থলীতে অ্যাসিড থাকে, সেটা কি? HCl অ্যাসিড থাকে। কি থাকে? HCl অ্যাসিড থাকে। ওকে, সো এই তিনটা পার্ট থেকে পরীক্ষাতে আসে ভাইয়া। তিনটা পার্ট ইনশাল্লাহ মুখস্থ আছে কিনা, মুখস্থ হবে কিনা বলেন? এই ইনশাল্লাহ বুঝতে আশা করি যে কষ্ট হওয়ার কথা না, খুবই সহজ পড়াশোনা আমরা দিচ্ছি, তো আশা করি যে বুঝতে পারছেন। তো তারপরে চলেন আমরা এবার একটু জিহুবা টিহুবা সম্পর্কে, বিএমআই সম্পর্কে জানবো। তার আগে একটু জিহুবা সম্পর্কে একটু জেনে নিই। জিহুবা এবং দাঁত সম্পর্কে আমরা একটু জেনে নিই, ঠিক আছে? দাঁত নিয়ে আগে কথা বলি। দাঁত, সো দেখেন একজন মানুষের জীবন দশায় দেখবেন যে দাঁত কিন্তু 2বার ওঠে, ঠিক আছে? দাঁত এটা কিন্তু 2বার ওঠে। কয়বার ওঠে? 2বার ওঠে, বুঝছেন, 2বার ওঠে। দেখবেন যে আমরা ছোটবেলায় যখন ছিলাম একবার দাঁত পড়ে যায়, আরেকবার কিন্তু দাঁত তৈরি হয়েছে, তাই না? একটা বলে আছে দুধ দাঁত, প্রথমটাকে কি বলা হয়? দুধ দাঁত। একেবারে ছোটবেলায় যখন থাকে তখন সেটা হচ্ছে দুধ দাঁত। এরপর আসছে পূর্ণাঙ্গ দাঁত, ঠিক আছে? পূর্ণাঙ্গ দাঁত এ আছে ভাগ। দুধ দাঁত থাকে হচ্ছে 20টি। কয়টি থাকে? 20টি। জাস্ট মাথার মধ্যে রেখে দেন। পূর্ণাঙ্গ দাঁত কয়টি? 32টি। কয়টি? 32টি। এর মধ্যে আক্কেলমারি শুনছেন তো নাম নিশ্চয়ই। এই আক্কেলমারি কয়টি বলেন তো? 4টি। আক্কেলমারি আছে 4টি। আমাদের অনেকেরই এখনো পর্যন্ত হয়তো অনেকেরই আক্কেলমারি উঠছে, অনেকের ওঠে নাই। যাদের ওঠে নাই তাদের দাঁত হচ্ছে 28টি, যাদের উঠছে তাদের দাঁত হচ্ছে কয়টি বলেন তো? 32টি। এই দাঁতকে ভাগ করা হয় ইনসিসর, 4টা ভাগে ভাগ করা যায়। ইনসিসর, তারপর আছে ক্যানাইন, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। প্রিমোলার আর লাস্টেরটা কি হবে? মোলার। ওকে, একটু জাস্ট মাথার মধ্যে রেখে দেন। তো আমি আবারও বলি, ইনসিসর মানে কি? কর্তন। ইনসিসর মানে কি? কর্তন। কর্তন মানে কাটটা। এই যে সামনে দিকে দেখবেন যে 2টা বড় বড় দাঁত আছে না, এই যে দেখছেন, এইটাকে বলা হয়েছে ইনসিসর। ক্যানাইন মানে কি? ছেদন। কি হবে? ছেদন। ওকে, ছেদন মানে কি? ছিলা। একটা মাংস নিয়ে চিন্তা করেন, এই যে এইভাবে ছিলি, তাই না? এই যে 2টা দাঁতের পাশে এইভাবে ছিলি, তাই না? অগ্রপেশন মানে কি? পেশা। অগ্রপেশন মানে হচ্ছে, প্রিমোলার মানে হচ্ছে পেশা, পেশন, ঠিক আছে? পেশন, এটা কি হবে? পেশন। আর প্রিমোলার মানে হচ্ছে অগ্রপেশন, ঠিক আছে? যদি পিসার পরেও যদি আমি সিলটে না পারি করি, অর্থাৎ চর্বি জাতীয় যে মাংসগুলো আছে সেগুলোকে দেখবেন যে দাঁত দিয়ে পিষতেছি, পিসার পরেও মনে হচ্ছে যে না আসলে শেষ হয়নি, তখন সেটা কোথায় চলে যায়? অগ্রপেশনে চলে যায়। কোথায় চলে যায়? অগ্রপেশনে চলে যায়। সো একটু মনে রাখবেন, ইনসিসর মানে কর্তন, ক্যানাইন মানে ছেদন, প্রিমোলার মানে পেশন, আর মোলার মানে কি? অগ্রপেশন। মোলার মানে কি? অগ্রপেশন। একটু সুন্দর করে ভাইয়া এই কথাগুলো একটু সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। দাঁতগুলোর কোথায় কয়টা আছে এটা পরীক্ষাতে আসতে দেখা যায়। কোথায় আসতে দেখা যায়? পরীক্ষাতে আসতে দেখা যায়। ওকে, একটু সুন্দর করে ভাই আমাদের মনে রাখতে হবে। তাহলে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার এবং কিসে কি আছে এগুলো সুন্দর করে একটু পড়ে ফেললে ভাই ইনশাআল্লাহ আর লাগবে না। ঠিক আছে ভাই, আশা করি যে বুঝতে পারছেন। এইবার আমরা সর্বশেষ যে টপিকটা ছিল আমাদের, সেটা হচ্ছে বিএমআই তে যাব। তার আগে আমি আরেকটা জিনিস একটু পড়াই নিব, সেটা হচ্ছে আমাদের জিহুবা।
যেটাকে আমি জিহ্বা বলছিলাম, আপনারা অনেকে জিহ্বা বলে থাকেন, বাট বাংলায় বলা হয় জিহুবা। তো ধরেন এটা আছে একজনের জিহুবা, ঠিক আছে। এই যে জিহুবাটা আছে, জিহুবাতে থাকে আছে সাতকড়ি, কি থাকে? সাতকড়ি, যেটা আমাকে স্বাদ নিতে সহযোগিতা করে। এখন জিহুবার কোথায় কি আছে, কোনটা কোন স্বাদ দেয়, সেটা আমি কিভাবে জানবো? মনে রাখা একটা শর্ট ট্রিক্স আছে, মিল অতি। মিল অতি, এটা আছে, শর্ট ট্রিক্সটা কি? মিল অতি। একেবারে সামনে জিহ্বার এই যে সামনে যেটা আছে, এটা স্বাদ দেয় আছে মিষ্টি স্বাদ দিবে। কি দিবে? মিষ্টি স্বাদ দিবে। এই সামনের যে দুই পাশটা আছে, এরা দিবে আছে লবণাক্ত। কি দিবে? লবণাক্ত, মনে থাকবে, লবণাক্ত। আর এই যে দুইটা পাশ আছে, এরা দিবে হচ্ছে অম্ল বা টক। কি দিবে? অম্ল বা টক। আর লাস্টে যে পার্টটা এখানে থাকে, সেটা দিবে হচ্ছে তিতা বা তিক্ত। কি দিবে? তিক্ত। জাস্ট এই কথাটা একটু সুন্দর করে মনে রাখবেন। মিল অতি, মিষ্টি, লবণাক্ত, অম্ল, আর কি তিক্ত। ঠিক আছে, সামনে যেটা আছে জিহ্বার, সেটা দিবে মিষ্টি, লবণাক্ত আছে সামনের দুই পাশটা লবণাক্ত, পিছনের দুই পাশ অম্ল বা টক, একদম পিছনে হবে কি? তিক্ত। একদম পিছনে হবে কি? তিক্ত। আর যখন ঝাল লাগে, ঝাল কখন লাগে? যখন আমার সাতকুড়িগুলো নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, মরিচ খাওয়ার কারণে বা কোনো একটা গরম খাবার খাওয়ার কারণে আমাদের সাতকুড়ি আছে, এই সাতকুড়ি যখন নষ্ট হয়ে যায়, তখন সেটা কি লাগে? ঝাল লাগে। তখন সেটা কি লাগে? ঝাল লাগে। ঠিক আছে, মনে থাকবে, মিল অতি আমার শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্সটা কি? মিল অতি। ওকে, সুন্দর করে ভাইয়া একটু মনে রাখতে হবে, সুন্দর করে ভাইয়া একটু মনে রাখতে হবে। ওকে, এটা পরীক্ষাতে আসে ভাইয়া, এটা পরীক্ষাতে আসে। আর সাতকুড়িগুলো সাধারণত, সাতকুড়ি যেগুলো থাকে, সেটা সাধারণত হচ্ছে 10 থেকে 15 দিন। কুড়ি 10 থেকে 15 দিন পর্যন্ত ঠিকঠাক থাকে। কয়দিন? 10 থেকে 15 দিন। এরপরে ধ্বংস হয়ে যায়। 10 থেকে 15 দিন পর্যন্ত ওকে, এরপর কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এরপর কি হবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে, এরপর কি হবে? ধ্বংস হয়ে যাবে। সাতকুড়িগুলো সাধারণত 10 থেকে 15 দিন পর্যন্ত ঠিকঠাক থাকে, তারপর ধ্বংস হয়ে যায়। মিল অতীত একটু সুন্দর করে মনে রাখলে ইনশাল্লাহ পারবো। ওকে, সুন্দর করে আশা করি যে সবাই লিখছেন বা সবাই আশা করি যে বুঝতে পারছেন। এবার আসছে বিএমআই, যেটাকে বলা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। ওকে, যেটাকে কি বলা হচ্ছে? বডি মাস ইন্ডেক্স বলা হচ্ছে, তাই না? এটাকে কি বলা হয়? বডি মাস ইন্ডেক্স। চলে আসেন, বডি মাস ইন্ডেক্স। ওকে, তো বডি মাস ইন্ডেক্স মানে কি? বিএমআই মানে কি? এই বিএমআই মানে হচ্ছে আমার যে ওজন আছে, ওজন মানে আসছে ভর। ঠিক আছে, ভর, এটাকে নিতে হবে কেজিতে। কিসে নিতে হবে? কেজি। ভরকে নিতে হবে কেজিতে। আর উচ্চতা নিতে হবে মিটারে। উচ্চতা, উচ্চতা মিটারে নিতে হবে। নিয়ে এটার উপরে হচ্ছে বর্গ। এই মিটারে নেওয়ার পরে কি হবে? বর্গ হবে। ওকে, এটা জাস্ট হচ্ছে নিয়ম। বাট আপনার ম্যাথ আপনাকে দিবে না পরীক্ষায়, ম্যাথ এখন দেয় না, কারণ আপনি নার্সিং পরীক্ষা দিবেন। সো ম্যাথ করার মতো সময়, টেবিল, কোনো কিছুই আমাদের নাই। সো যদি দেয়, তাহলে এই সূত্র দিলেই হয়ে যাবে। যদি আপনার বিএমআই এর মান 18.5 থেকে কম হয়, তাহলে সেটা হবে হচ্ছে অপুষ্টি। ঠিক আছে, ও বাতাস হইলেই ও উড়ে যাবে। কি হবে? বাতাস হইলেই ও উড়ে যাবে, অপুষ্টি। যদি দেখেন যে বিএমআই এর মান 18.5 থেকে 24.9 হয়েছে, তাহলে সেটা হচ্ছে আদর্শ। সেটা কি হবে? আদর্শ। ঠিক আছে, এটা মনে রাখেন। যদি কারোর মান 25 থেকে 29.9 হয়, তাহলে সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে অতিরিক্ত ওজন। কি হবে? অতিরিক্ত ওজন। আর যদি কারোর মান 30 থেকে ধরেন যে 34.9 আছে, সেটা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর। মোটা হওয়ার প্রথম স্তর। ঠিক আছে, মনে রাখতে হবে, প্রথম স্তর। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখতে হবে। আর যদি কারোর মান 35 থেকে 39.9 হয়, তাহলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। আর যদি কারোর মান 40 প্লাস হয়ে যায়, তাহলে তৃতীয় স্তর, মোটা হওয়ার তৃতীয় স্তর ও শেষ। ঠিক আছে, শেষ পরিণতি, তৃতীয় স্তর। ওকে, জাস্ট একটু মাথার মধ্যে রেখে দিন। তাহলে কি বলছে? আদর্শটা বেশি আসে, প্রথম এই দুইটা বেশি আসে। আবারও বলি, এই দুইটা আপনার জন্য একটু বেশি আসে। 18.5 থেকে যদি 24.9 হয়, এটা হচ্ছে আদর্শ মান। মাইপে দেখেন, 25 থেকে 29.9 আমি সাধারণত এই স্তরে আছে, অতিরিক্ত ওজন। এরপর 30 থেকে 34.9 মোটা হওয়ার প্রথম স্তর, 35 থেকে 39.9 মোটা হওয়ার দ্বিতীয় স্তর, 40 প্লাস হইলে মোটা হওয়ার তৃতীয় স্তরে আছে, তার মানে ও কি? প্রায় শেষ। আর যদি কারো শরীরে 24% চর্বি ধরে, শরীরের ওজনে, শরীরের
শরীরের ওজনের 24%, 20%, 20% চর্বি জমলে তাকে মোটা বলা হয়। চর্বি জমলে তাকে কি বলা হয়? স্থূল বলা হয়। কি বলা হয়? স্থূল, স্থূল বলা হয়, ঠিক আছে, স্থূলতা বলা হয় তাকে। যদি 20% চর্বি জমে, 20% শরীরের ওজন ধরেন আছে 100 কেজি, তার মধ্যে 20 কেজি যদি চর্বি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? স্থূলতা হয়ে যাবে। কি হয়ে যাবে? স্থূলতা হয়ে যাবে। ওকে, সো সবাই মোটামুটি বুঝতে পারছেন কিনা ভাই? বডি মাস ইন্ডেক্স বা বিএমআই, বিএমআই সমান সমান হবে হচ্ছে ভরকে কেজিতে কনভার্ট করতে হবে, উচ্চতাকে নিতে হবে হচ্ছে মিটারে, তার স্কয়ার করতে হবে। শরীরের 20% চর্বি জমলে তাকে কি বলা হয়? স্থূলতা বলা হয়। 18 যদি কম হয়ে থাকে তাহলে সেটা অপুষ্টি। 18 থেকে যদি 24 এর মধ্যে হয় আদর্শ। 25 থেকে 29 হইলে সেটা অতিরিক্ত ওজন। 30 থেকে 34.9 হলে মোটা হওয়ার প্রথম স্তর। 35 থেকে 39.9 হলে মোটা হওয়ার দ্বিতীয় স্তরে। 40 প্লাস হলে মোটা হওয়ার তৃতীয় স্তর। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার কিনা? সবাই একটু জানাবেন, যারা যারা যুক্ত আছেন সবাই বলবেন ভাই এটা বুঝতে পারছেন কিনা, এটা বোঝা গেছে কিনা ভাই, একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিবেন। ওকে, সো এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে কোশ্চেন আছে, আমরা এতটুকু যে আলোচনা করলাম এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু পড়ে ফেলবো। আমাদের যে টপিকগুলো পড়তে চাইছিলাম সেই টপিকগুলো ভাই আমরা কিন্তু পড়ে ফেলছি। সো এখন আমরা একটু ইনস্ট্যান্ট কিছু প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইনস্ট্যান্ট প্র্যাকটিসে কি আছে। এই যে প্রথম যে কোশ্চেনটা আছে, দেখি কে কে পারেন ভাই একটু কমেন্ট করে জানাই দেন তো। প্রথম যেটা আছে সেটা কি বলছে দেখেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত আছে কয়টি? 20টি, 28টি, 30টি, 32টি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত আছে কয়টি? ওকে, আমি কিন্তু বলছিলাম আমাদের দাঁত আছে দুই ধরনের হয়ে থাকে, একটা দুধ দাঁত আর একটা আছে প্রাপ্তবয়স্ক দাঁত। আমাকে দিছে কি? প্রাপ্তবয়স্কটা দিছে, দুধ দাঁত দিয়ে নাই। দুধ দাঁত হইলে হয়তো কয়টি বলেন তো? 20টি হইতো। বাট আমাকে দিছে কি বলেন তো? আমাকে দিছে আছে প্রাপ্তবয়স্ক। তাহলে প্রাপ্তবয়স্ক দাঁত হবে কয়টি বলেন তো? দেখি কে কে পারেন একটু কমেন্ট করেন। প্রাপ্তবয়স্ক দাঁত হবে কয়টি বলেন দেখি, কে কে জানেন ভাই একটু কমেন্ট করেন। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত কয়টি? আপনার আমার, আমরা তো সবাই প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি। সো আপনার আমাদের সবার দাঁত কয়টি এখন? আমাদের দাঁত কয়টি? যাদের রাস্তা আক্কেল মারিয়ে ওঠে নাই তাদের কয়টি, আর এমনি আমরা যারা আছি তাদের কয়টি, যারা বুড়া হয়ে গেছি তাদের কয়টি বলেন দেখি, কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন। 20টি, 28টি, 30টি, 32টি, বলেন তো ভাই কি হবে? সঠিক উত্তরটা দেন, যারা যারা জানেন, ক্লাসে যারা আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন। ওকে, সো একটু বলি, আমরা কিন্তু বলে দিছিলাম যে দুধ দাঁত হচ্ছে 20টি, বাট প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দাঁত হয়ে যাবে হচ্ছে 32টি। সেটা আমাদের আক্কেল মারি উঠুক আর না উঠুক ওইটা দেখতে যাব না, আমরা ইউজুয়ালি যেটা থাকে সেটাই করবো। ওকে, খাদিজা মিতু বলছে ঘ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা কয়টি হয়ে যাবে? 32টি। ঠিক আছে ভাইয়া, এটা পারবেন ইনশাল্লাহ। সো চলেন পরের কোশ্চেনটা সলভ করে ফেলি। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা আছে আদর্শ বিএমআই এর মান কত? আদর্শ বিএমআই এর মান কত? ঠিক আছে, আমরা একটু আগেই পড়ছি, যে জিনিসটা পড়ছি সাথে সাথে সেটার উপরে আমাদের একটা প্র্যাকটিস চলতেছে। তো দেখেন আদর্শ বিএমআই এর মান কত বলেন তো? এটা আমরা বলছিলাম, এটা একটু আগেই পড়াইছি, লিখাইছি। সো একটু বলেন। 25 থেকে 30, তারপর কি আছে? 18.5 থেকে 24.9, 30 প্লাস 18 এর কম, বলেন তো কি হবে? আমরা বলছিলাম যে 18 কম হইলে সেটা কি হয়ে যায়? অপুষ্টি, তাই না? 18 কম হইলে কি হয়ে যাবে? অপুষ্টি হয়ে যাবে, তাই তো? 18 কম হইলে কি হয়ে যাবে? অপুষ্টি হয়ে যাবে। ঠিক আছে, 18 কম হইলে কি হয়ে যাবে? অপুষ্টি হবে। ঠিক আছে, জাস্ট একটু মাথার মধ্যে রেখে দিয়েন। 18 কম হইলে কি হবে বলেন তো? অপুষ্টি। 18 কম হইলে কি হবে? অপুষ্টি হবে, তাই তো? 18 কম মানে কি? অপুষ্টি। তাহলে এটা কি হয়ে যাবে বলেন তো? এটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া, এটা আমরা পড়ছি তাই না? এটা কত বলেন তো? এটা আমরা পড়ছি। এটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া, এইটা হয়ে যাবে সঠিক উত্তর খ। এটা সঠিক উত্তর কি হবে? খ। তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে? খ। ঠিক আছে, মনে থাকবে ভাইয়া, এটা একটু মাথার মধ্যে রেখে দিন। এটা সঠিক উত্তর কি হবে বলেন তো? খ। ওকে, সো চলেন। সো আজকে আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কিন্তু এতটুকুই ছিল, এবং আজকে যে ক্লাসটা ছিল সেটা বুঝতে আমার স্কুলের পক্ষ থেকে আপনাদের বুঝতে কারোর কোনো কষ্ট আছে কিনা সেটা একটু অবশ্যই জানাবেন। এবং আপনাদের জন্য বলে রাখি, আমার স্কুলের যে বিশেষ আয়োজন নার্সিং ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য আমাদের যে এক্সাম ব্যাচ আছে সেখানে বিএসসিদের টোটাল 168টি পরীক্ষা নেওয়া হবে অনলি 600 টাকায়। অনলি 600 টাকায় অলরেডি আমাদের কিন্তু চলমান রয়েছে নভেম্বর থেকে। সো যারা ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। এবং ডিপ্লোমাতে 168টি পরীক্ষা নেওয়া হবে অনলি 500 টাকায়। সো আমাদের এক্সাম বেসে ভর্তি হলে আপনি পুরো কোর্স ফিটা ফ্রি পেয়ে যাচ্ছেন, পুরো কোর্সটা ফ্রি পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনাদের প্রথমে জাজমেন্ট করার জন্য আমরা কিন্তু 12টি এক্সাম ফ্রি রাখছি, যে কেউ যে কোনোভাবে হোক এই 12টি এক্সাম দিতে পারবে। সো যারা আসলে আমাদের এক্সামে ভর্তি হবেন তারা কিন্তু আমাদের ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন, আমাদের শিট টিট যেগুলো আছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ওভারঅলি সব কিছু মিলাই আমাদের এই প্যাকেজ অনলি খুবই শর্ট। দেখেন মাত্র 2 থেকে 3 টাকা ব্যবহার করে বা 2 থেকে 3 টাকা খরচ করে যদি আপনি এত কিছু পেয়ে যান, মাত্র 500 টাকা 600 টাকা খরচ করে যদি এত কিছু পান, এত বিশাল আয়োজন, এই সব কিছু করতে চাইলে ইনশাল্লাহ আমাদের ওকে, খাদিজা মিতু বলছে পিডিএফটা কিভাবে সংগ্রহ করতে পারি? এটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা সেখানে আপনি কানেক্ট হয়ে যেতে পারেন, আমাদের স্টুডেন্টের যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে ওইখানে আমরা দিয়ে দিব। সো তাহলে
যারা এখানে ভর্তি হতে চান তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের যে পেজ আছে পেজে নক করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন এই প্রত্যাশা রাখি। সো আজকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করব। আমার স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।